আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করব সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এইমার্স 1.0 ভার্সিটি ও গুচ্ছা অ্যাডমিশন প্রিপারেশন ব্যাচে। তো আজকে আমরা পড়বো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার স্ট্রেট লাইন। অলরেডি আমরা ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টের ক্লাসটা কমপ্লিট করছি। তো তোমরা যারা ক্লাসটা করছো তাদেরকে বিগ থামস আপ, আর যারা করনি তারা দ্রুত ক্লাসটা শেষ করে নাও, কারণ পড়াটা কিন্তু জমায় রাখা যাবে না। জমায় রাখলে কি হবে? নিজের উপরই প্রেশারটা বাড়বে, ঠিক আছে? তো সরলরেখা চ্যাপ্টারটা আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বেশ বড় একটা চ্যাপ্টার, বাট সহজ। তো তোমরা যারা পড়ছো তারা তো অলরেডি জানো, আর যারা পড়ো নাই তাদেরও কোনো ঘাবড়ানোর দরকার নাই। আমরা ক্লাসটা এমনভাবে করাবো যারা পড়ছো তারা যেভাবে উপকৃত হবা, যারা পড়ো নাই তারাও কি একদম সব কিছু পারবা। তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে আই হোপ ভার্সিটিতে যে কোনো প্রশ্নই আসুক না কেন সরলরেখা সম্পর্কিত তোমরা সেটা অ্যান্সার করতে পারবা। সো মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করব, আর স্লাইডে যে ম্যাথগুলো থাকবে সেগুলো অবশ্যই কি নিজে নিজে প্র্যাকটিস করব। পাশাপাশি এই যে টপিকগুলো পড়াবো এই টপিক রিলেটেড যা যা থাকবে সব কিছু কিন্তু নিজেদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এখন প্র্যাকটিস কোত্থেকে করবা? বিভিন্ন ধরনের প্র্যাকটিস বই আছে, সেগুলো কালেক্ট করবা আর নিজে নিজে প্র্যাকটিস করবা। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে আমাদের প্রথম টপিকটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থাটা আসলে কি? দেখো, তোমাকে একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে বলতেছে, তো তুমি হুটহাট বলে দিতে পারবা না যেটা কোথায় আছে। তো একটা বস্তুর অবস্থানকে স্পেসিফিকলি একদম নির্দিষ্টভাবে যদি তুমি বুঝাইতে চাও যে এটা এইখানে আছে, সেই সময় আমাদের কি করতে হয়? একটা স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করতে হয়। ম্যাথে তো আমরা বস্তু নিয়ে কাজ করব না, আমরা বিন্দু নিয়ে কাজ করব, ঠিক আছে? তো ধরো তোমাকে একটা বিন্দুর অবস্থানের কথা বলতেছে। ধরো এই বোর্ডের মাঝখানে এইখানে একটা বিন্দু আছে, এই যে এইখানে একটা বিন্দু আছে। তো এই বিন্দুটা এখন কোথায় আছে বলো তো? কোথায় আছে তুমি কিন্তু বলে দিতে পারবা না। তো এখন তুমি যদি এটাকে নির্দিষ্টভাবে বলতে চাও তাহলে এই যে এইখানে একটা অ্যাক্সিস আঁকাও। তো এই যে অ্যাক্সিস আঁকাইছো, আঁকানোর পর ধরো এটাকে তুমি এক্স অক্ষ দ্বারা নির্দেশ করতেছো, এটাকে অয় অক্ষ দ্বারা নির্দেশ করতেছো। এখন তুমি বলো যে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে ধরো 3 একক দূরে আছে, আবার আবার অয় অক্ষ থেকে ধরো 2 একক দূরে আছে, ঠিক আছে? তার মানে আমরা এখন বলতে পারবো যে এই বিন্দুটা স্থানাঙ্ক ব্যবস্থায় 2,3 বিন্দুতে আছে, 2,3 বিন্দুতে আছে। তো এই যে 2,3 এটা কি বোঝাচ্ছে আসলে বলো তো? 2 দ্বারা বোঝাচ্ছে ভুজ, আর 3 দ্বারা বোঝাচ্ছে কোটি। 2 দ্বারা বোঝাচ্ছে ভুজ, আর 3 দ্বারা বোঝাচ্ছে কি? কোটি। এখন ভুজটা আসলে কি? ভুজটা কি? এই 2টা কি দেখো তো, এই 2টা কি দেখো তো? এই যে এটাকে আমরা ধরে নিব হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু। এটাকে আমরা ধরবো স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু, যেটাকে নির্দেশ করব ও দ্বারা। আর এই ওর স্থানাঙ্ক হবে 0,0। এখন এই 2টা আসলে কি দেখো তো? এই এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু দূরত্ব গেছে, তাই না? অর্থাৎ ভুজটা হইল তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলা। আর কোটিটা কি দেখো তো? এই যে এই দিক বরাবর যতটুকু সরণ ঘটছে না, তাই না? এইটুক বরাবর। তার মানে তুমি অয় অক্ষ বরাবর যতটুকু সরণ ঘটাইলা সেটা হবে তোমার কোটি, আর এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু সরণ ঘটাইলা সেটা হবে তোমার ভুজ, ঠিক আছে? এটা হলো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। বেসিক্যালি এটাকে বলা হয় দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কারণ আমরা সামনে গিয়ে কিন্তু ত্রিমাত্রিকও পাবো। হয় আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই, বাট সামনে গিয়ে পাবো। সো এটাকে আমরা কি বলবো বলতো? দুই মাত্রিক বা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কেন? এখানে মাত্র দুইটা, এক্স আর ওয়াই। বুঝছি? আচ্ছা, এখন একটা জিনিস দেখব, সেটা হইলো এই যে এইটা যদি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয়, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে অরিজিন। এখন এটা যদি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে এখানে কি হয় দেখো? এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এটাকে বলা হয় কি? প্রথম চতুর্ভাগ। এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ। এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ, অথবা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? তো এখন এই প্রত্যেকটা কোয়াড্রেন্টের কিছু বৈশিষ্ট্য আছে। কীরকম বৈশিষ্ট্য? দেখো, তুমি যদি এইদিকে যাও, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক না? এটা কি এক্স অক্ষের ঋণাত্মক দিক না? আবার একইভাবে দেখো উপরের দিকটা, এটা কি অয় অক্ষের ধনাত্মক দিক না? নিচের দিকটা কি অয় অক্ষের ঋণাত্মক দিক না?
তো এখন তুমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাও আবার ওয়াই অক্ষেরও ধনাত্মক দিকে যাও তাহলে তুমি এইখানে বিন্দু পাবা। তো এখন তুমি কি করছো এখানে দেখো তো, এক্স অক্ষ ধনাত্মক দিকে গেছো, ওয়াই অক্ষ ধনাত্মক দিকে গেছো, তার মানে তোমার ভুজ আর কোটি দুইটাই পজিটিভ হবে, ঠিক আছে, এক্স কমা ওয়াই। আবার ধরো তুমি কি করলা, তুমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে গেলা আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে গেলা, তাহলে তুমি কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আসবা। এখানে তুমি এক্স এর নেগেটিভ দিকে গেছো, তার মানে এখানে এক্স কি হবে মাইনাস, ওয়াই কি হবে প্লাস। আবার ধরো এক্স অক্ষেও কি করলা বলো তো, নেগেটিভ দিকে গেলা, ওয়াই অক্ষ নেগেটিভ দিকে গেলা, তাহলে তুমি পয়েন্টটা কই পাবা, এই যে এই জায়গায়। তার মানে এখানে তুমি কি করছো, নেগেটিভ এক্স এর দিকে গেছো আবার নেগেটিভ ওয়াই এর দিকে গেছো। আর যখন এক্স অক্ষে পজিটিভ দিকে গেলা, ওয়াই অক্ষে নেগেটিভ দিকে গেলা, তাহলে কি করবা দেখো তো, এই যে পজিটিভ নেগেটিভ, তার মানে চতুর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ চতুর্ভাগে তুমি কি পাবা বলো তো, বিন্দুটা পাবা। তো চতুর্থ চতুর্ভাগে তাহলে কি ঘটনা ঘটছে, তুমি পজিটিভ দিকে গেছো কার দিকে বলো তো, এক্স এর দিকে, আর নেগেটিভ দিকে গেছো কার দিকে, ওয়াই এর দিকে। তো এখন তোমাকে যদি একটা বিন্দু দিয়ে বলে যে এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে বা কোন চতুর্ভাগে আছে, তোমার কি চিন্তা অসুবিধা হবে? দেখো তো একটু তাকাও, এখানে দুইটাই পজিটিভ, এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এখানে কি দুইটাই নেগেটিভ, এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তার মানে এখন তোমাকে যদি যে কোনো একটা বিন্দু দেয়, দিয়ে বলে এটা কোন কোয়াড্রেন্টে বা কোন চতুর্ভাগে আছে, তখন তুমি কি করবা, জাস্ট এদের সাথে মিলাবা, মিলায় বলে দিবা এটা এই চতুর্ভাগে আছে। যেমন ধরো তোমাকে এরকম একটা বিন্দু দিল -3,2, তো এখন তুমি বলো এটা কোন চতুর্ভাগে থাকবে। দেখো নেগেটিভ কার সামনে বলো তো, এক্স এর সামনে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে গেছো, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে। তো যাই হোক, স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আর মোটামুটি আমাদের কারো কোনো কনফিউশন থাকার কথা নয়, আমরা জাস্ট এইভাবে কল্পনা করলেই হবে। ওকে, আচ্ছা আমরা সামনের দিকে যাই। আচ্ছা দেখো এইখানে একটা জিনিস বলা আছে, এখানে একটা জিনিস বলা আছে, দেখো এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার মডুলাস অফ কোটির সমান। দেখো মডুলাস কেন ইউজ করা হয়েছে, এখানে কি বলছে দেখো তো, দূরত্ব বলা আছে। তো দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, ঠিক আছে, দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, এই কারণে এখানে কি মডুলাস অফ কোটি লেখা হয়েছে, ঠিক আছে। কারণ দেখো আমরা এখানে একটা জিনিস দেখলাম না, এই যে এই পেজে দেখো তো, এই যে এই পেজে দেখো তো, এখানে কোটি কোনটা, এই যে ওয়াই যেগুলো আছে সবগুলোই কোটি না, তো ওয়াই কখনো কখনো নেগেটিভ হয়েছে না, দেখো তো ওয়াই এখানে মাইনাস এখানে মাইনাস, বাট দূরত্ব কখনোই কি হবে না, নেগেটিভ হবে না, এই কারণে কি করা হয়েছে বলো তো, এখানে মডুলাস অফ কোটি লেখা হয়েছে। আবার দেখো ভুজের ক্ষেত্রে একই কথা, ভুজও কি নেগেটিভ হইতে পারে, বাট দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না, এই কারণে কি একটা মডুলাস ইউজ করা হয়েছে। তো এখন এটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। তো ধরো এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলতেছি, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলতেছি। এখন তুমি এইখানে একটা বিন্দু নাও, ধরো বিন্দুটা হচ্ছে এরকম এক্স কমা ওয়াই। তো এখন এই বিন্দুটার কোটি কি দেখো তো, ওয়াই না, এই ওয়াইটা আসলে কি, এই যে এইখান থেকে এতটুকু অতিক্রান্ত দূরত্ব না। তার মানে আমরা যদি বলি যে এই এক্স অ্যাক্সিস থেকে বিন্দুটার দূরত্ব বেসিক্যালি কি ওয়াই। আবার তুমি দেখো এইখানে আরেকটা বিন্দু নাও, এটাকে তুমি ধরো x1 y1, ঠিক আছে। তো এখন এইখান থেকে একটা দূরত্ব আঁকাও, এটা কি দেখো তো, এক্স অ্যাক্সিস থেকে অতিক্রান্ত দূরত্ব না এতটুকু, এটাই কি বলতো y1 না। তার মানে এক্স অ্যাক্সিস থেকে বিন্দুটাতে যেতে আমার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে সেটাই হচ্ছে কি কোটি, সেটাই হচ্ছে কি কোটি। তো দূরত্বটা নেগেটিভ হয় না, এই জন্য জাস্ট খালি কি একটা মডুলাস ইউজ করা হয়। আবার ধরো এটাকে তুমি জাস্ট কল্পনা করো, এই যে ওয়াই অক্ষ থেকে এখানে এতটুকু দূরত্ব আসছো, তো ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরত্ব কি দেখো তো, এতটুকু সমান না, এতটুকু সমান না। তার মানে এখানে কি আসলে এই এতটুকু দূরত্ব আসলে কি বলতো x1, এই x1টাই কি এই বিন্দুটার কি ভুজ। তার মানে ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কি হইলো বলতো, ভুজের সমান, বুঝছি। তো দেখো এই প্রশ্নে কি বলছে, ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব দেওয়া আছে, সেটা কত 4 একক। ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব 4 একক, তো এই বিন্দুটির ভুজ কত সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা এই যে কিছুক্ষণ আগে একটা জিনিস দেখছি না, দেখো তো এই যে এখানে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি তার ভুজের মডুলাসের সমান, ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব তার ভুজের মডুলাসের সমান। ভুজকে আমরা কি দ্বারা নির্দেশ করি বলতো, এক্স দ্বারা। তো তার মানে কি বলতে পারি আমরা বলতো, মডুলাস অফ এক্স সমান কি ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কত দেওয়া আছে 4 একক। তার মানে মডুলাস অফ এক্স সমান 4,
বা তুমি চাইলে লিখতে পারবা মডুলাসটা তুলে দিলে কি হয় বলো তো, ওই পাশে প্লাস মাইনাস নিতে হয়। তো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর। এই যে আবেগের বশবর্তী হয়ে কিন্তু সরাসরি ফোর বলা যাবে না, আবেগের বশবর্তী হয়ে কিন্তু সরাসরি ফোর বলা যাবে না। কেন বলা যাবে না দেখো, এখানে কি হচ্ছে, এই যে বলে দিছে কি অয় অক্ষ থেকে 4 একক দূরে আছে। তো অয় অক্ষ থেকে তো 4 একক এই দিকেও দূরে থাকতে পারে, এই দিকেও দূরে থাকতে পারে, বুঝছো ব্যাপারটা? 4 একক এই দিকে পজিটিভ দিকেও দূরে থাকতে পারে, নেগেটিভ দিকে দূরে থাকতে পারে। তো পজিটিভ দিকে দূরে থাকলে তাহলে কি +4, আর নেগেটিভ দিকে দূরে থাকলে তাহলে কি হবে -4। বুঝা গেছে? পজিটিভ দিকে দূরে থাকলে +4 আর নেগেটিভ দিকে দূরে থাকলে -4। এই কারণে এখানে আমাদের কি নিতে হয়েছে দেখো তো, এইখানে আমাদের +-4 নিতে হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, তো আমাদের নেক্সট টপিকটা কি দেখো, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার দূরত্ব। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার দূরত্ব এটা বেসিক্যালি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের কথা বলতেছে। কি হয়েছে দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে। তো এটাকে তুমি নির্ধারণ করলা x1 y1 দ্বারা, এটাকে করলা x2 y2 দ্বারা, ঠিক আছে। তো এখন এই দুইটার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা কি বলতো, আমরা এই যে এইখান থেকে বলবো। এইটা মোটামুটি আমরা সবাই জানি, এটা মোটামুটি আমরা সবাই জানি, বাচ্চাকাল থেকেই শিখতেছি। যেটা কি ছিল বলতো, যখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি, তাহলে আমরা কি করি, লিখি হচ্ছে √x অক্ষের পরিবর্তন হোল স্কোয়ার প্লাস y অক্ষের পরিবর্তন হোল স্কোয়ার। তার মানে কি ∇(x) হোল স্কোয়ার প্লাস ∇(y) হোল স্কোয়ার। এটা এই জন্য বললাম, ডেল কেন লিখলাম, তুমি x1 থেকে x2 বাদ দিতে পারো, x2 থেকে x1 বাদ দিতে পারো। আবার কি ∇y কারণ লিখছি, y1 থেকে y2 বাদ দিতে পারো, আবার y2 থেকে y1 বাদ দিতে পারো, ইচ্ছা মতো, কোনো সমস্যা হবে না। কারণ আমরা কি জানি বলতো, স্কোয়ারের ভিতরে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, আলটিমেট রেজাল্টটা কি আসবে, পজিটিভই আসবে, ঠিক আছে। সো এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। তো এই সূত্রে একটা শর্টকাট আছে, দেখো শর্টকাটটা কি, যখন তোমার ভুজ দুটা সমান হয়, ব্যাপারটা দেখো, ধরো দুটা বিন্দু দিয়ে দিছে, দিয়ে বলতেছে ভুজ সমান, তার মানে কি এক্স এর মানটা সমান 2,3, আর একটা ধরো 2,7, 2,7। তো এখন তুমি যদি এটা দূরত্ব নির্ণয় করতে চাও, এই দুটো পয়েন্টের কি দূরত্ব নির্ণয় করতে চাও, তাহলে কি লিখবা, √x অক্ষের পরিবর্তন, তার মানে কি 2 - 2 হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখবা 7 - 3 হোল স্কোয়ার। তো এখন এই যে এইখান থেকে কি পাবা দেখো তো, 2 - 2 মানে কি 0 না? তো 0 যদি হয় তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি এখানে, √7 - 3 হোল স্কোয়ার। তো এখন এই যে স্কোয়ার আর রুট, এই রুট আর স্কোয়ারটা কি করবে, কাটাকাটি করবে, কাটাকাটি করার পর থাকবে কি 7 - 3, 7 - 3। এটা আসলে কি হয়েছে বলো তো, এটা আসলে কি হয়েছে, y2 - y1 না? তো এখন অনেক সময় ধরো যে নেগেটিভ চলে আসতে পারে, বাট দূরত্ব তো কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য এখানে কি করতে হয়, একটা মোড দিতে হয়। তার মানে যদি ভুজ দুটা সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এই সূত্রে এতটুকু লেখার দরকার নাই। ভুজ দুটা সমান হলে আমরা ডিরেক্টলি লিখবো কি y1 - y2, সামনে একটা মোড। আবার যখন কোটি দুটা সমান হবে, কোটি দুটা সমান হবে, তখন একইভাবে কি লিখবো, তখন আর কি y আনার দরকার নাই, ভুজ সমান হলে x আনার দরকার নাই, কোটি সমান হলে y আনার দরকার নাই, তখন কি আনবা x1 - x2, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকে যাই। দেখো এখানে একটা প্রশ্ন দিয়ে বলছে কি, এই যে একটা বিন্দু 3, -2, আরেকটা বিন্দু কি 6, 4, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো সুন্দর মতো লিখে ফেলো, এক্স অক্ষের পরিবর্তন কতটুকু হয়েছে দেখো তো, x1 - x2, সো আমরা লিখলাম 6 - 3 হোল স্কোয়ার প্লাস y1 - y2, তার মানে আমরা লিখতেছি হচ্ছে ধরো 4 - 2, 4 - -2, তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, একটা 2 দিয়ে দিলাম, হোল স্কোয়ার দিয়ে দিলাম। 6 - 3 মানে কি 3, 3 উপর স্কোয়ার করলে কত হয় 9। সো এখানে আমরা কি পাবো 9, আর এইখানে 4 + 2 মানে 6, 6কে স্কোয়ার করলে পাওয়া যাবে 36। তো 36 আর 9 যোগ করলে কি হয় দেখো তো 45 না? 36 আর 9 যোগ করলে 45 হয় না? তো এটার অ্যান্সার হবে √45, √45, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা চাইলে এটাকে আবার ভাঙতেও পারো। তো এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি হয় দেখো তো, √45 মানে কি 5 নং 45 না? তো তোমরা চাইলে এভাবে লিখবা। অনেক সময় দেখবা অপশনের সময় এগুলো মিলে না, যখন অপশন আসে সরাসরি এই অ্যান্সারটা মিলবে না, তখন তোমার এটাকে ব্রেক করতে হয়। তো এটাকে যখন তুমি ব্রেক করবে একটা ট্রিক্স আছে, তুমি যখন এটাকে ব্রেক করবে একটা ট্রিক্স আছে, কি ট্রিক্স জানো?
এমন একটা সংখ্যা নিবা, এটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙানোর ট্রাই করবা যাতে মিনিমাম একটা, ধরো এই যে এক্স গুণন ওয়াই আকৃতিতে লিখবা। তো এইখানে তুমি এক্সটাকে ট্রাই করবে একটা পূর্ণবর্গ সংখ্যা আনার জন্য। এটাকে এমনভাবে ভাঙাবা যাতে কি এক্স গুণন ওয়াই আকৃতিতে লিখতে পারো। এখানে এক্সটাকে কি একটা পূর্ণবর্গ সংখ্যা আনার ট্রাই করবা। তো ধরো এটা কি 45 আছে, আমরা কি জানি 5 নং 45 হয়, এখানে 9টাকে বলো তো পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা এটাকে কিভাবে লিখবো, 9 গুণন 5, 9 গুণন 5। তো এর উপর কি আছে দেখো তো, একটা রুট ওভার আছে। তো 9 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, আমরা 9কে তাহলে কি বাইরে আনতে পারবো। সো এটাকে আমরা লিখতে পারবো 3√5। ঠিক আছে, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিসকে বুঝাবে। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের পরের প্রশ্নে কি বলছে, অয় অক্ষ আর 7,2 বিন্দু হতে আর একটা বিন্দু আছে যে বিন্দু দূরত্বটা সমান। এরকম যদি হয় তাহলে এর মানটা কত, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে কি বলছে বুঝো, এই বিন্দুটার দূরত্ব অয় অক্ষ থেকে যতটুকু আর 7.2 বিন্দু থেকেও কি ততটুকু। তাইলে আমাদের এই যে এইখানে একটা এ আছে না, এই এটার মান বের করতে বলছে। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস শিখছি কিন্তু অলরেডি, অয় অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর মডুলাস অফ ভুজের সমান। তার মানে এই বিন্দুর ভুজ কত দেখো তো, এ না? তার মানে অয় অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে, মডুলাস অফ এ, মডুলাস অফ এ। এখন এই যে মডুলাস অফ এটা তুমি পাইলা, এই দূরত্বটা কার সমান বলো তো, এই যে এই দুটা বিন্দুর দূরত্ব সমান না, তাই বলছে না, এই দুটা বিন্দুর দূরত্বের সমান। তো এই দুটা বিন্দুর দূরত্ব তুমি কিভাবে বের করো দেখো তো, রুট ওভার দাও একটা, দেওয়ার পর তুমি এ থেকে 7 বাদ দাও। এ থেকে 7 মানে কি x2 মাইনাস x1, এ মাইনাস 7 হোল স্কোয়ার, তারপর প্লাস y2 মাইনাস y1, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 কত হয় 3 না, 5 মাইনাস 2 কত হয় 3, তো 3 এর উপর হোল স্কোয়ার দিলাম। এখন তুমি দেখো হিসাব নিকাশ করে কি হয়, দুটার উপর স্কোয়ার করে দাও, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে এ স্কোয়ার সমান, এখানে তুমি এ মাইনাস 7 হোল স্কোয়ার করলে কত পাবা, এ মাইনাস 7 হোল স্কোয়ার করলে পাবা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, এ প্লাস 7 স্কোয়ার করলে কত হয় 7 7টা 49, প্লাস 3কে স্কোয়ার করলে পাওয়া যাবে 9, 3কে স্কোয়ার করলে পাওয়া যাবে 9। এই যে এ স্কোয়ার কাটাকাটি, এখন মাইনাস 14 একে এই পাশে নিয়ে আসো, সমানের বাম পাশে নিয়ে আসো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে কি 14a। এটা সমান তুমি কি পাবা, 49 আর 9 যোগ করলে থাকে 58। তো এখন এ সমান কি হবে বলো তো, এ সমান হবে 58/14। দেখো এই প্রশ্নে কি বলছে, এক্স অক্ষ আর একটা বিন্দু দিছে, এক্স অক্ষ এবং এই বিন্দু হতে এই যে 4, k বিন্দুর দূরত্ব সমান। তাহলে কি বলছে দেখো, এক্স অক্ষ থেকে এই যে এই বিন্দুটার দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে সমান। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমাদেরকে বলছে কে এর মান কত হবে। আচ্ছা, তো এখন দেখো এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কি, মডুলাস অফ কোটি। এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব মডুলাস অফ কোটি। তো এই যে এই বিন্দুর কোটি হলো কে, তাইলে আমরা লিখতে পারবো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কি, মডুলাস অফ কে। আবার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে বলো তো, রুট ওভার x2 মাইনাস x1, 4 মাইনাস মাইনাস 5, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +5 হবে, এর উপর একটা হোল স্কোয়ার দাও, প্লাস দাও, y2 মাইনাস y1, তার মানে কি y2 হচ্ছে k। আর এখান থেকে তুমি কি করবা, মাইনাস 7 করলে পাবা +7, এটাকে হোল স্কোয়ার করো। এখন তুমি এই পাশে আর এই পাশে অর্থাৎ দুই পাশে কি করো বলো তো, স্কোয়ার করে দাও, করে দিলে কি পাওয়া যাবে, এই পাশে পাওয়া যাবে কে স্কোয়ার আর এই পাশে পাওয়া যাবে স্কোয়ার আর রুট কাটাকাটি। ফলে তুমি আলটিমেটলি এখানে কি পাইছো দেখো তো, 4 + 5 সমান কি হবে বলো তো 9, 9কে স্কোয়ার করলে পাওয়া যাবে 81। আর এইখানে তুমি এটাকে যদি স্কোয়ার করো তাহলে কি পাবা দেখো তো, কে স্কোয়ার তারপর প্লাস 14k তারপর 7কে স্কোয়ার করলে পাওয়া যায় 49। এখন তুমি এই কে স্কোয়ারটাকে আর এই কে স্কোয়ারটাকে কাটাকাটি করতে পারো, এই যে 49 + 81টাকে সমানের এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কি হয় দেখো তো, 14k ইজ ইকুয়াল টু মাইনাস 81 আর 49 যোগ করলে কত হয়, 9 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1 দিলাম 4-এর ভিতরে, তাহলে থাকতেছে হচ্ছে 5, 5 আর 8 হয় 13, 130। এখন তুমি কে সমান কি পাইলা দেখো তো, কে সমান পাবো হচ্ছে -130 ডিভাইডেড বাই 14। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো হচ্ছে 65 ডিভাইডেড বাই 7, সামনে একটা মাইনাস থাকবে। তো 65 ডিভাইডেড বাই 7 কোথায় আছে দেখো তো, এই যে এ নাম্বারে। আচ্ছা ওকে, তো কি করছি দেখো এই ম্যাথটাতে
আমাদের বলছে হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব যতটুকু, এই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটাও কি ঠিক ততটুকুই। আমরা তারপর এই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব লিখছি, লিখে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাকে সমান বলছি, তারপর উভয় পাশে স্কোয়ার করে খালি ইকুয়েশনগুলো সলভ করে ফেলছি। আচ্ছা দেখো এই ম্যাথে কি বলছে, তো এই ম্যাথে বলছে এই যে একটা রেখার সমীকরণ দিছে, একটা রেখার সমীকরণ দিয়ে বলছে এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু পি, একটা বিন্দু পি, ঠিক আছে, যেটা কি এই যে এই দুইটা বিন্দু হতে সমান দূরে, একটা বিন্দু পি যা এই যে এই বিন্দু আর কি এই বিন্দু হতে সমান দূরে, তাহলে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা তো দেখো এটাকে যদি আমরা নর্মাল প্রসেসে করতে যাই তাহলে আমাদের বেশ টাইম লাগবে, আমরা তো অ্যাডমিশনে এতটুকু টাইম পাবো না, তো আমরা কি করব, অপশন টেস্ট করবো। দেখো কি হয়, আমার এই দুটো বিন্দুর দিকে তাকানোর দরকার নাই, আমার এই দুটো বিন্দুর দিকে তাকানোর দরকার নাই, এই দুটো এমনি দিছে, তুমি জাস্ট দেখো আমাদের কি বলছে, এই রেখার উপরে একটা বিন্দু পি অবস্থিত, এই রেখাটার উপরে কি এই পি বিন্দুটা অবস্থিত। এখন একটা জিনিস আমরা বাচ্চাকাল থেকে শিখে আসতেছি না, কি শিখছি বলতো, একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থান করে তাহলে কি ওই বিন্দুটা ওই রেখাকে সিদ্ধ করবে। তো তুমি দেখো এখানে চারটা বিন্দুই কি আলাদা না, এখানে কি চারটা বিন্দু আলাদা না, দেখো একবার তাকাও অপশনে দেখো চারটা বিন্দু কিন্তু আলাদা। তো চারটা বিন্দু যদি আলাদা হয় তুমি কি করবা, বিন্দুগুলো বসাবা, দেখো 14 আর 4 বসাও, 4 আর যদি 14 বসাও তাহলে কি হয়, 4 আর 14 যদি বসাও, দেখো ওয়াই এর জায়গায় 14 বসাচ্ছ, এক্স এর জায়গায় 4 বসাচ্ছ, জীবনও শূন্য মিলবে না, দেখো ভালো মতো দেখো জীবনও কি শূন্য মিলবে না, কারণ এখানে কি 3 14 অনেক বড় একটা সংখ্যা হয়ে যায়। তারপর কি এই যে -10 বসাচ্ছ, 4 বসাচ্ছ, -10 যদি বসাও তাহলে দেখো সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে, সো এটাও কি কখনোই 0 হবে না। এরপরটা দেখো 14 আর 4, তুমি এক্স এর জায়গায় 14 বসাও আর ওয়াই এর জায়গায় 4 বসাও, দেখো মিলে গেছে। এক্স এর জায়গায় যদি 14 বসাও তাহলে কি হয় দেখো তো 14, তারপর ওয়াই এর জায়গায় 4 বসাও, -3 4 12 আর -2, দেখো তো 0 হয়েছে কিনা, 14 আর -14 0, ঠিক আছে। এটা কি শুধুমাত্র আমাদের এই যে সি নাম্বার যেটা আছে সেটাই কি করতেছে, ইকুয়েশনটাকে সিদ্ধ করতেছে, ইকুয়েশনটাকে সিদ্ধ করতেছে। সুতরাং আমার এই যে এইসব জিনিসপত্র দেখারই দরকার নেই, এসব জিনিসপত্র জাস্ট কনফিউজ করার জন্য দিছে, ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা কি করছি বলতো, এখানে আমাদেরকে একটা ইকুয়েশন দিছে আর কি একটা বিন্দু দিয়ে বলছে যে এই বিন্দুটা ইকুয়েশনের উপর অবস্থান করতেছে, তো আমরা এখান থেকে দেখবো যে কোন বিন্দুটা আসলে ইকুয়েশনের উপর অবস্থান করতেছে, যেটা করবে সেটাই আমাদের কি হবে বলতো, অ্যান্সার হবে। আচ্ছা দেখো পরের কোশ্চেনে কি বলছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এ বি সি, দিয়ে বলছে এসি এর দৈর্ঘ্য বের করো। তোমাকে কিন্তু শুধুমাত্র এর স্থানাঙ্ক আর বির স্থানাঙ্ক দিছে, দেখো সি এর স্থানাঙ্ক দেয় নাই, এর স্থানাঙ্ক আর বির স্থানাঙ্ক দিছে, সি এর স্থানাঙ্ক দেয় নাই, এসি এর দৈর্ঘ্য কেমনে বের করবা, সি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, হ্যাঁ ওইটা করলে হবে বাট অনেক বেশি টাইম লাগবে, সো আমরা ওটা করবো না। আমাদের এর কি বলছে, এই যে এইখানে একটু দেখো, এইখানে একটু লক্ষ্য করো, দেখো কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয় না, সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হয় না, তার মানে এই যে এবি বাহুর দৈর্ঘ্য যতটুকু হবে এসি বাহুর দৈর্ঘ্য কি ঠিক ততটুকুই হবে, সো আমাদের সিটা বের করার দরকার নেই। ওকে, তো আমরা এবি এর দূরত্বটা বের করি, দেখো এবি এর দিকে একটু তাকাও, এবি এর একটু দিকে তাকাও, দেখো কি আছে, এই যে এটাও 0 এইটাও 0, তার মানে কি ভুজ দুইটা সেম, তার মানে এবি এর দূরত্ব কি হবে, এবি এর মধ্যবর্তী দূরত্ব কি হবে, মডুলাস অফ কোটিদ্বয়ের পরিবর্তন। তো মডুলাস অফ কোটিদ্বয়ের পরিবর্তন যদি আমরা লিখি, মডুলাস অফ দিলাম, প্রথমটা আছে 4, তারপর কি -4, সো এটা সমান হবে কি দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 4 + 4, এটা সমান আমরা পাবো হচ্ছে 8, এই যে 8 একক সি নাম্বারটা। আচ্ছা তো এখানে কি ঘটনাটা ঘটছে বলতো, আমরা কি বলছি, একটা সমবাহু ত্রিভুজ যে হতো তার মানে কি হবে, এবি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য সমান হবে, সো আমরা যদি এবি এর দৈর্ঘ্যটা বের করতে পারি অটোমেটিক আমরা এসিটা পেয়ে যাব। দেখো পরের প্রশ্নে কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে, এই যে একটা, এই যে একটা, আমাদের তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। একটা কথা মাথায় রাখবা, যখন স্থানাঙ্ক বের করতে বলবে তখন হচ্ছে ইউজুয়ালি অপশন টেস্ট করবা, ঠিক আছে, কারণ অপশন টেস্ট করলে খুব দ্রুত বের করা যায়, আর বাকি সব প্রসেস আছে বা নর্মাল প্রসেস যেটা, এটা যে আমরা একাডেমিক্সে নর্মাল প্রসেস করতাম এটা তো অনেক বেশি টাইম লাগবে, তো এত টাইম তো আসলে আমরা একটা এমসিকিউ পিসে দিতে পারবো না, তো আমরা এটাকে কী করবো বলো তো, অপশন টেস্ট করবো। তো অপশন টেস্ট করার জন্য দেখো এগুলো তোমরা মাথায় মাথায় করতে পারবা, বাট আমি যেহেতু আজকে তোমাদেরকে বুঝাচ্ছি এজন্য আমি কি এগুলা লিখে বুঝাবো, বাট তোমরা কিন্তু এই যতগুলা কাজ আছে সবগুলা মাথায় মাথায় করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো তো, দেখো তো এখানে কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে, যেহেতু সমবাহু ত্রিভুজের কথা বলছে তার মানে কি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব
আর এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান। আমরা অ্যাজিউম করতেছি যে এটা রাইট অ্যান্সার, আমরা অ্যাজিউম করতেছি এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? বাট এটা নাও হইতে পারে, এই দুটো বিন্দুর সাথে এই দুটো দূরত্ব সমান হইতে পারে, যাচ্ছে। বাট আমরা অ্যাজিউম করতেছি কি বলতো, এই দুটার মধ্যবর্তী দূরত্ব সমান, অথবা এটার সাথে এই দুটারও হইতে পারে, আবার কোনোটিও না হইতে পারে, ঠিক আছে? তো তোমার কাজ কি, প্রথমত আমার এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা। তো তুমি যদি এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাও, দেখো তো এটা কত, দেখো এটাও 0, এটাও 0, তার মানে কি ভুজ দুইটা সেম, তার মানে আমাদের এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে, কোটিদ্বয়ের পরিবর্তন। তো মডুলাস অফ কোটিদ্বয়ের পরিবর্তন কি দেখো তো, -4 এটা মোড দাও, কত হয় -8, মোডের সাথে মাইনাস কাটা গিয়ে থাকবে কত, খালি 8, ঠিক আছে? তার মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8। তো প্রথম অপশনটা যদি আমরা টেস্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখো তো এখানে কত আছে 4√3, এখানে কত আছে 0। তো 4√3 থেকে 0 বাদ দিলে কত থাকে, 4√3 থাকে, এটার উপর হোল স্কোয়ার করো প্লাস, আচ্ছা এইখানে কত আছে দেখো তো 0, এখানে কত আছে -4, 0 থেকে -4 বাদ দিলে কত থাকে, শুধু 4, এটার উপর স্কোয়ার দাও, দেওয়ার পর পুরাটার উপর একটা রুট ওভার দাও। আচ্ছা এই যে 4√3টাকে স্কোয়ার করলে কি হবে, 4কে স্কোয়ার করলে 16, √3কে স্কোয়ার করলে 3, তার মানে 16 গুণন 3 করলে পাওয়া যায় 48, এর সাথে যোগ আছে কত 4 স্কোয়ার মানে 16, পুরাটার উপর একটা রুট ওভার, এটা করলে পাওয়া যায় √64 সমান 8। আবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা বের করো, দেখো এখানে 4√3 আছে, এখানে 0 আছে, 4√3 থেকে তুমি 0 যদি বাদ দাও কত পাবা বলো তো, 4√3 থেকে তুমি 0 বাদ দিচ্ছ, সো একটা 4√3 পাবা, যার উপর একটা হোল স্কোয়ার আছে, তারপর প্লাস দাও, প্লাস দেওয়ার পর কি করতেছে দেখো তো, 0 থেকে 4 বাদ দাও, 0 থেকে 4 বাদ দিলে -4 থাকবে, তার উপর একটা হোল স্কোয়ার দাও, এবার পুরাটার উপর রুট দাও, দেওয়ার পর দেখো এখানে কি পাচ্ছ, এটা থেকে পাবা 48, -4কে স্কোয়ার করলে পাবা 16, রুট ওভার সমান সমান দেখো তো কত, √64 সমান সমান 8। সো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত পাইছো 8, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাইছো 8, আবার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাইছো কত 8। তার মানে দেখো তিনটা, এই বাহু এই বাহু আর এই বাহু, তিনটা বাহুই কি বলতো সমান। সো আমাদের এই 1 নাম্বারটাই কি করতেছে বলতো, সমবাহু ত্রিভুজের শর্ত পূরণ করতেছে। তার মানে কি করতে হবে বলতো, যখন আমাকে কি বলবে একটা সমবাহু ত্রিভুজের 3 নাম্বার শীর্ষ বের করতে বলবে, তখন আমরা কি করব, অপশনে যে বিন্দুগুলো থাকবে আমরা একটুখানি দেখবো ভালো মতো। দেখো প্রথম কথা হচ্ছে, দেখো এইটার সাথে যদি এই বিন্দু কল্পনা করি, এটা জীবনও 8 হবে না, 0 থেকে তুমি 4 বাদ দাও, প্রথম কথা হচ্ছে 0 থেকে 4 বাদ দাও, কত থাকে 4, আর 4 থেকে 0 বাদ দাও 4 থাকে, 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয় 4√2 হয়, কখনোই কি 8 হয় না, সো এটা বাদ। আবার এটার দিকে তাকাও, দেখো এখানে কত হচ্ছে 2√3, 2√3 এখানে আছে 0, 2√3 থেকে 0 বাদ দিলে 2√3 থাকে, 2√3কে যদি স্কোয়ার করো তাহলে কত পাবা 12, 12 12 আর হচ্ছে এটাকে স্কোয়ার করলে পাবা 16, তার মানে 12 আর 16 কত হয় 28 হয় না, 12 আর 16 28 হয়, 28কে তুমি যদি রুট ওভার করো কখনোই কি তুমি 8 পাবা, পাবা না, তার মানে এইটা হবে না। সো আমাদের চেক করার মতো জায়গা কোনটা, শুধুমাত্র এই 1 নাম্বারটা, চেক করার মতো জায়গায় কি শুধুমাত্র এই 1 নাম্বারটা, সো আমরা এই 1 নাম্বারটা নিয়ে চেক করবো, ঠিক আছে? তার মানে তুমি অলওয়েজ যে দেখবা একদম প্রথম থেকে শুরু করবা ব্যাপারটা এমন না, তাহলে কি অনেক সময় টাইম বেশি লাগতে পারে, এজন্য প্রথমে আগে দেখবা অপশনগুলোর দিকে তাকাবা। যেমন এটা খুবই ইজি ছিল, এটাও মোটামুটি ইজি, তার মানে এই দুইটা হবে না, আর যদি এটার সাথেও না হয় তাহলে হবে কি অ্যান্সার কোনোটি নয়। তো তুমি শুধুমাত্র এটাকে চেক করবা, ঠিক আছে? মানে মোস্ট পসিবল যেটা দেখে মনে হবে সব থেকে বেশি কাছাকাছি ওইটার উপরে কি করবা, প্রথমবার অপশন টেস্ট করবা, তারপর যদি মিলা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না মেলে তাহলে তোমরা পরেরটাতে যাবা, ঠিক আছে? দেখো এই প্রশ্নে কি বলছে, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, ডি আর একটা বিন্দু দিয়ে বলছে এই তিনটা বিন্দু কি, এই তিনটা বিন্দু এ বি সি ডি রম্বসের তিনটা শীর্ষবিন্দু, তাইলে সি এর স্থানাঙ্ক কত, মানে ঘটনাটা কি ঘটছে, তিনটা শীর্ষবিন্দু দিয়ে চতুর্থটা বের করতে বলছে, ঠিক আছে? তিনটা শীর্ষবিন্দু দিয়ে চতুর্থটা বের করতে বলছে, ধরি রম্বসটা হইলো এই যে এইটা, এইখানে এর স্থানাঙ্ক বলে দিছে 2,5, বি 6, বি 5,6, তারপর সি দেওয়া নাই কারণ সি এর ভ্যালু বের করতে বলতেছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই, বা ডি বিন্দু দেওয়া আছে 6,7। তো এখন দেখো আমাদের আননোন কোনটা, সি এর স্থানাঙ্ক, আমাদের সি এর স্থানাঙ্কটা বের করতে হবে। যখন তুমি স্থানাঙ্ক বের করবা তখন তুমি এক্স এর মান আর কি ওয়াই এর মানটা বের করবা আলটিমেটলি।
এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যদি পাও তাহলে কি তুমি সি এর স্থানাঙ্কটা পাবা। যখন তুমি এক্স এর মানটা বের করবা, এই যে কাছাকাছি যে দুইটা এক্স আছে এই এক্স আর এক্স কে যোগ করবা, আর বিপরীতে যে এক্স আছে সেটাকে বিয়োগ করবা। তার মানে এই এক্স এর ভ্যালু যখন তোমার বের করতে হচ্ছে তখন কি 5 আর 6 কে যোগ করতে হচ্ছে। সো তুমি লিখবা এক্স ইজ ইকুয়াল টু কি 5 প্লাস 6, আর দূরে আসতে কে দেখো তো 2, এটাকে বিয়োগ করবা। বিয়োগ করলে দেখো 5 আর 6 কে যোগ করলে 11 পাওয়া যায়, এর থেকে 2 বাদ দিলে কত থাকে 9 থাকে। আবার যখন ওয়াই এর ভ্যালু বের করবা সেম, ওয়াই এর ভ্যালু যখন বের করবা সেম, কাছাকাছি যে দুটো ওয়াই আছে এই দুটোকে যোগ করবা। তার মানে ওয়াই সমান লেখো, এখানে 7 আছে এখানে 6 আছে, 7 আর 6 যোগ করলে কত হয় 13 না, 13। এখান থেকে বাদ দিতে হবে কত 5 কে, সো -5 লেখো। সো এটা সমান পাওয়া কত 13 থেকে 5 বাদ দিলে পাওয়া যায় 8। সো আলটিমেটলি সি এর স্থানাঙ্ক কি পাইলা দেখো তো 9,8। ঠিক আছে 9,8, এই যে বি নাম্বারটা আনসার। তো দেখো এখানে আমরা কি করছি, আমাদেরকে 3টা বিন্দু দিয়ে বলছে চতুর্থ বিন্দুটা বের করতে, রম্বসের 3টা শীর্ষ দিয়ে চতুর্থ শীর্ষটা বের করতে বলছে। তো এরকম কেস যদি হয় কি করব, আমাদের যখন একটা বিন্দু বের করতে বলে বা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, আমরা আলটিমেটলি কি লাগে এক্স এর মান আর ওয়াই এর মান। তো যখন আমি এই বিন্দুর এক্স এর মানটা বের করতেছিলাম তখন কি করছিলাম, এই যে কাছাকাছি যে দুইটা বিন্দু ছিল তাদের এক্স এর মান যোগ করছিলাম, আর দূরে যে বিন্দুটা ছিল ওইটার মানটা বিয়োগ করছিলাম। ঠিক একইভাবে ওয়াই এর মানটা যখন বের করছিলাম কাছাকাছি দুটার ওয়াই এর মান যোগ করছিলাম আর দূরেরটা বিয়োগ করছিলাম। ঠিক আছে, তো এইভাবেই আমরা কি পাইছিলাম বলো তো, এই যে এই এক্স এর মান আর এই ওয়াই এর মান। তো এক্স এর মান আর ওয়াই এর মান যখন আমরা পাইছি তখন তো আর আমাদের স্থানাঙ্ক নিয়ে কোনো সমস্যা নাই, ওইটাই কি আমাদের স্থানাঙ্ক। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, একটা বিন্দু দিছে আর একটা সরল রেখার সমীকরণ দিছে, দিয়ে বলছে আর একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। সঞ্চার পথের সমীকরণ যদি বের করতে বলে তাহলে আমাদের একটা কাজ, প্রথম কাজ হচ্ছে একটা বিন্দু ধরবা পি এক্স কমা ওয়াই। এখন এই যে পি বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুটা থেকে এই রেখার দূরত্ব হচ্ছে সমান, এই কন্ডিশনটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বের করি। দেখো এক্স থেকে 0 বাদ দিলে এক্সই থাকে, তো এটার উপর একটা স্কোয়ার দাও, প্লাস ওয়াই থেকে -1 বাদ দিবা, তার মানে ওয়াই -1, সো আলটিমেটলি ওয়াই +1 হবে, এটার উপর একটা হোল স্কোয়ার দাও, পুরোটার উপর রুট দাও, তাহলে কি এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব বের করা। দেখো রেখা থেকে বিন্দুর দূরত্ব বলতে রেখা থেকে লম্ব দূরত্ব বের করতে বলতেছে, বাট এটা আমরা এখনো পড়ি নাই। তো আপাতত দেখো, ধরো তোমাকে একটা সরল রেখা দিছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0, আর বলছে এই সরল রেখা থেকে x1, y1 এই বিন্দুর লম্ব দূরত্ব বের করো। কিচ্ছু করার দরকার নাই, সিম্পলি x যেখানে যেখানে আছে সেখানে সেখানে x1 বসাবা। তো ax1 প্লাস by1 প্লাস c, দুই পাশে একটা মোট চিহ্ন দিবা, তারপর একটা ডিভাইড চিহ্ন করবা, রুট ওভার দিবা, দেওয়ার পর এই যে এক্স এর যে সহগ ছিল আর ওয়াই এর যে সহগ ছিল এদেরকে এই যেরকমভাবে লিখবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তো এটাই হচ্ছে কি আমাদের ফর্মুলাটা। ওকে, দেখো তো এখন আমাদের সরল রেখার সমীকরণটা কি দেওয়া আছে, y সমান 1। তো এটাকে চাইলে আমরা কি লিখতে পারবো, y -1 সমান 0। তো এখন দেখো এই সরল রেখাটা হতে এই বিন্দুর লম্ব দূরত্ব কত, দেখো এখানে কিন্তু x নাই, তো আমাদের x নিয়ে কোনো ঝামেলা নাই, শুধুমাত্র y আছে। তো আমরা কি করব, y এর জায়গায় বিন্দুতে যে y1 আছে সেটা বসাবো। তো y1 এর জায়গায় তো এখানে y আছে, তো এটা কি চেঞ্জ হবে, হবে না। তো এটাকে আমরা চাইলে লিখতে পারবো এইভাবে, দেখো লম্ব দূরত্ব, লম্ব দূরত্বটা কি হবে দেখো তো, এখানে তুমি y এর জায়গায় y বসাও, y -1 একটা মডুলাস দাও, নিচে রুট ওভার দাও, দেওয়ার পর কি দেখো তো x এর সহগ হোল স্কোয়ার প্লাস y এর সহগ হোল স্কোয়ার, বাট x তো নাই, সো শুধুমাত্র y এর সাথে আছে সহগ 1, এটাকে স্কোয়ার করে দাও, সমান এটাই কি হবে বলো তো লম্ব দূরত্ব। এটা এখন ক্যালকুলেশন করো, দেখো এটাকে এখান থেকে তুমি কি পাবো 1ই পাবো, সো আলটিমেটলি তোমার অ্যান্সার কি হবে y -1। ঠিক আছে, তো এখন আমরা চাইলে লিখতে পারবো এটা সমান কি y -1। তো এখন এক কাজ করো, তুমি উভয় পাশে স্কোয়ার করো, উভয় পাশে যদি স্কোয়ার করো তাহলে এখানে তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 সমান, এটাকে তুমি হোল স্কোয়ার করো তাহলে কি পাবা ওয়াই স্কোয়ার -2y প্লাস 1। তো এখন এক কাজ করো, সেটা হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট, 1 আর 1 কি ক্যান্সেল আউট, সো তুমি চাইলে কি লিখতে পারবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে 2y কই পাশে পাঠাও -4y। তো এইটাই কি আসলে দেখো তো, এটাই হচ্ছে আমাদের সেই সঞ্চার পথটার সমীকরণ। তো এটাকে যখন আমরা সামনে দেখব, এটা দেখবা যে আমাদের একটা কনিক্স আছে যার নাম হচ্ছে কি জানো, সেটার নাম হচ্ছে পরাবৃত্ত। এই পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে এটা। ঠিক আছে, তো বেসিক্যালি এখন আমরা জানি না, আমরা যখন কনিক্স পড়বো তখন এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত বিশ্বাস করো, এটার প্রতি ঈমান আনো যে এটা হচ্ছে কি
একটা পরাবৃত্তের সমীকরণ। এই প্রশ্নে কি বলছে দেখো, বলছে একটা চলমান বিন্দু আছে যার ভুজ আর কোটি হচ্ছে সমান। শর্ত কি? ভুজ আর কোটি সমান, তার মানে কি বলতো, এক্স আর ওয়াই সমান। সো আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেখো তো কোথায় আছে, এই যে বি নাম্বারটা হচ্ছে আনসার। এটাই হচ্ছে কি বলতো, সঞ্চার পথের সমীকরণ। তার মানে কি করছি বলতো, কি করছে, এইখানে আমাকে বলছে ভুজ আর কোটি সমান সঞ্চার পথের সমীকরণ বের করো। তো আমরা জাস্ট কি কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তারপর ওয়াইকে এই পাশে আনছি, আনার পর কি আমরা সঞ্চার পথের সমীকরণটা পেয়ে গেছি। তো দেখো আমাদের নেক্সট টপিক কি, কার্তেশীয় পোলার আকৃতি। কার্তেশীয় কি, একটা স্থানাঙ্ক ব্যবস্থা, পোলারও আর একটা স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি হচ্ছিল, একটা বিন্দুকে আমরা এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতেছিলাম, ঠিক আছে। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কি করতে হবে, একটা বিন্দুকে আর আর থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে আরটা কি, আরটা হলে এই বিন্দু আছে না, অরিজিন, অরিজিন থেকে পি বিন্দুর যে দূরত্বটা আছে, সংযোগকারী সরলরেখার যে দূরত্বটা আছে, ওইটাই হচ্ছে আর। আর থিটাটা হইলো এই যে সংযোগকারী সরলরেখা, এটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে থিটা, ঠিক আছে। তার মানে এই এক্স আর ওয়াই এর পরিবর্তে যদি আমরা আর আর থিটাকে আনতে পারি, তাহলে কি হবে বলতো, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে চলে যাব। ওকে, আচ্ছা, এখানে কিছু সম্পর্ক আছে দেখো। এই যে তুমি ওপি রেখাটার দিকে তাকাও, এই যে এই ওপি রেখাটা সমান কি আর না, আর এই ওপি রেখার প্রজেকশনটা এক্স অক্ষের উপর কতটুকু, এই যে ছোট হাতের এক্স এর সমান। আবার ওয়াই অক্ষের উপর কতটুকু দেখো তো, ছোট হাতের ওয়াই এর সমান। তার মানে তুমি চাইলে কি লিখতে পারবা, এক্স সমান কি লিখতে পারবা বলো তো, আর কস থেটা, আর ওয়াই সমান লিখতে পারবা আর সাইন থেটা, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা আমাদের কোথায় লাগবে, এই জিনিসটা আমাদের লাগবে যখন আমাদের কি বলবে পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করো। দেখো আর আর থিটা দেওয়া থাকবে, জাস্ট খালি এই মানগুলো বসায় এক্স আর ওয়াই ভ্যালু বের করে ফেলবা। আবার ধরো তোমাকে বলছে কার্তেশীয় থেকে পোলারে যাও, তার মানে কি তোমার আর আর থিটার মান লাগবে, ঠিক আছে। তো আর এর মান তুমি যদি বের করতে চাও, তাহলে আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থেটা সমান ট্যান ইনভার্স মোড অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, তো এটা বেসিক্যালি প্রথম কোঅর্ডিনেটের জন্য, ঠিক আছে। এটা বেসিক্যালি প্রথম চতুর্ভাগের জন্য, এটা ভ্যারি করবে, এটা বিভিন্ন চতুর্ভাগের জন্য ভ্যারি করবে, সেটা আমরা সামনে দেখব, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা দেখব বিভিন্ন চতুর্ভাগে থিটার মান কিভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে। বিভিন্ন চতুর্ভাগে থিটার মান কিভাবে পরিবর্তিত হয়। তো ধরো আমাদের রেখাটা আছে এইখানে, মানে বিন্দুটা আছে এইখানে। তো এইখানে যদি বিন্দুটা থাকে, তাইলে থিটা হলো এতটুকু। তুমি কোথায় গেছো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছো, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছো। সো এখানে থিটা সমান কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, আবার ধরো এইখানে যদি থিটাটা থাকে, তাহলে কি হচ্ছে, তুমি ঘড়ির কাঁটার দিকে আসছো না, তার মানে কি হবে, থিটা সমান জাস্ট আগে যেটা ছিল সেটার সামনে একটা মাইনাস চলে আসবে, জাস্ট আগে একটা মাইনাস চলে আসবে। এটাকে আমরা এখানে লিখি, এখানে একটা মাইনাস চলে আসবে। ওকে, আচ্ছা, তো ধরো এখন এই দুইটা ছেড়ে এইখানে যদি আসে, তাহলে আমাদের থিটা কতটুকু দেখো তো, আমাদের থিটা কতটুকু, এই যে এতটুকু না, এক্স অক্ষের ধনাত্মক দিকে যতটুকু কোণ থাকে, তো এতটুকু যদি থিটা হয়, দেখো এই যে এতটুকুর ভ্যালু কিন্তু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এতটুকুর ভ্যালু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বাট তুমি একটা জিনিস খেয়াল করলে পাবা যে এই পুরা কোণটা কত, এই পুরা কোণটা কত, 180 ডিগ্রি বা পাই না। তার মানে পাই থেকে তুমি যদি এটা বাদ দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা পাবা। সো তুমি এক কাজ করো, এখান থেকে পাই বাদ দাও, পাই মাইনাস এটা লেখো। তার মানে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সমান কি, এই যে সেকেন্ড কোঅর্ডিনেটে থিটা। এখন বিন্দুটা যদি থার্ড কোঅর্ডিনেটে থাকে, তাহলে কি হয়, দেখো থার্ড কোঅর্ডিনেটে থাকলে এক্স অক্ষ থেকে অ্যাঙ্গেল কতটুকু দেখো তো, এই যে এইটা থিটা হবে না, এইটা থিটা হবে না, তো এইটা থিটা। তো তুমি একটা জিনিস জানো যে এইখানে আছে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। এটা কোথায় আছে বলো তো, এই এতটুকু। এই যে টোটাল ডিস্টেন্সটা ছিল, এই যে টোটাল কৌণিক ডিস্টেন্সটা ছিল, এটা কত বলো তো, মাইনাস পাই না, ঘড়ির কাঁটার দিকে আসছো, তার মানে কি মাইনাস পাই। তার মানে তুমি কি করতেছো বলো তো, এইখান থেকে এতটুকু আসছো মাইনাস
পাই, আবার এখান থেকে পজিটিভ দিকে গেছো কতটুকু বলো তো, প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, তার মানে আমরা কি শিখলাম বলো তো, চারটা কোয়ার্ডিনেন্টে আমাদের থিটার মান 4 রকমের। ঠিক আছে, তো ফার্স্ট কোয়ার্ডিনেন্টে কীরকম, ফার্স্ট কোয়ার্ডিনেন্টে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ফোর্থ কোয়ার্ডিনেন্টে জাস্ট সামনে একটা মাইনাস, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তারপর সেকেন্ড কোয়ার্ডিনেন্টে কি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর থার্ড কোয়ার্ডিনেন্টে জাস্ট কি এটার সামনে একটা মাইনাস, এই পুরাটার সামনে একটা মাইনাস। দেখো পুরাটার সামনে একটা মাইনাস দিলে এরকমই পাবা, পুরোটার সামনে যদি একটা মাইনাস দাও তাহলে এরকমই পাবা। বাট অনেক সময় দেখবা কি এইভাবে যে তুমি চারটা অ্যাঙ্গেল বের করছো বা চারটা কোয়াড্রেন্টে যে 4 রকমের অ্যাঙ্গেল শিখলা এইভাবে বের করতে হয়, অনেক সময় অপশনের সাথে মিলবে না, তখন কি করবা? দেখো যদি না মিলে তখন আমাদের কাজটা কি হবে জানো, তখন আমাদের কাজ হবে সিম্পলি 360 ডিগ্রি থেকে বাদ দাও। তার মানে তুমি সামনে একটা জাস্ট 360 ডিগ্রি দিবা, সবার সামনে একটা 360 ডিগ্রি দিয়ে সেখান থেকে এটা বাদ দিয়ে দিবা, যেটাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন। যদি এই যে এই চারটাতে তোমার অ্যাঙ্গেল না মিলে কিচ্ছু করবা না, জাস্ট খালি সামনে একটা 360 ডিগ্রি এনে সেখান থেকে বাদ দিয়ে দিবা, অথবা 2 পাই নিয়ে আসবা। ঠিক আছে, 360 ডিগ্রি অথবা 2 পাই থেকে অ্যাঙ্গেলটা বাদ দিবা যেটা তুমি বের করছিলা। বুঝছো ব্যাপারটা? তুমি এইভাবে যে অ্যাঙ্গেলগুলো বের করছিলা সিম্পলি কি করবা, 360 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলগুলো বাদ দিবা অথবা 2 পাই থেকে বাদ দিবা। এই প্রশ্নে কি বলছে দেখো, একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এর পোলার স্থানাঙ্কটা কত হবে সেটা বের করতে বলছে। ওকে, তো এখন কার্তেশীয় থেকে পোলারে যাইতে হলে কি করতে হয়, আর আর থিটার মান বের করতে হয়। তো এখানে আর তো আমরা কি জানি বলো তো, আর সমান কি হয়, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো তুমি রুট ওভার দাও, এক্স এর ভ্যালু কত -1, -1কে স্কোয়ার করলে 1ই থাকবে, √3 কে স্কোয়ার করলে পাবা কত 3, √3 কে স্কোয়ার করলে পাবা 3, 1 আর 3 যোগ করলে 4 হয়, 4কে রুট করলে পাওয়া যায় 2, তাই না? তো আর এর মান পাইলা 2। একটা জিনিস দেখো, আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি, এখন আমাদের লাগবে কি থিটা। তো থিটা বের করতে গেলে কি আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে। দেখো এখানে -1 আর √3 আছে, -1 মানে কি এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, তার মানে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে আমরা কি জানি বলো তো, থিটা সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অপশনে কিন্তু অ্যাঙ্গেলগুলো রেডিয়ানে দেওয়া নাই, ডিগ্রিতে দেওয়া আছে। সো আমরা কি পাই না এনে 180 ডিগ্রি আনবো। ঠিক আছে, তো 180 ডিগ্রি থেকে বাদ যাবে কি ট্যান ইনভার্স ওয়াই মানে কত √3, আর তার নিচে কি ডিভাইডেড বাই 1, সো √3/1, আলটিমেটলি এটা কি √3। তো ট্যান ইনভার্স √3 মানে কি, ট্যান ইনভার্স √3 মানে কি বলো তো 60 ডিগ্রি না, তার মানে 180 ডিগ্রি থেকে তুমি কি করবা 60 ডিগ্রি বাদ দিবা, থাকবে কত 120 ডিগ্রি। তার মানে আর এর ভ্যালু পাইছো 2, থিটার ভ্যালু পাইছো কত 120 ডিগ্রি। অ্যান্সার কোথায় আছে, বি নাম্বারে। আচ্ছা, তার মানে কথা হলো যখন আমরা কার্তেশীয় থেকে পোলারে যাব আমাদের কাজ কি হবে, আর আর থিটাটা বের করা। তো প্রথমে আমরা আরটা বের করছি, তারপর কি সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার ভ্যালু কি হয় সেটা বের করছি। তো এই প্রশ্ন দেখো এখানে কি বলছে, এখানে পোলার স্থানাঙ্ক দিছে, দিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি পোলার থেকে, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এরকম ভাবে। বাট কথা হলো এখানে আমাদের এই ক্যালকুলেশনে যাওয়া লাগবে না। কেন যাওয়া লাগবে না, দেখো এখানে অ্যাঙ্গেল কত দিছি 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে কি হইতে হবে, এক্স হইতে হবে নেগেটিভ, ওয়াই হইতে হবে পজিটিভ। বাট দেখো এইখানে দুটাই নেগেটিভ, তার মানে কি থার্ড কোয়াড্রেন্ট, দুটাই পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানেও কি দুটা পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট। সো আলটিমেটলি অ্যান্সার কোনটা বলো তো, এই নাম্বারটা, শুধুমাত্র এই নাম্বারটাই কি বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সো আমার কিচ্ছু করা লাগবে না, সেকেন্ড নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, বুঝছো কি করছি, এই যে এটা দেখে বুঝছি যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর এখানে একটা মাইনাস থাকাই লাগবে সামনে। ওকে, আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে পোলার স্থানাঙ্ক দিছে, দিয়ে এইখানেও কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তো এই যে এইখানে তাকাও, অ্যাঙ্গেলটার দিকে তাকাও, এখানে কি আছে 3π/2। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা কি দেখো, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হলো ধরো এই যে এরকম আঁকাইল, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসটা, এক্স 0 এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই 0 ওয়াই ড্যাশ। তো এখন কথা হইলো এই যে তুমি এক্স অক্ষের উপর যতগুলো বিন্দুই নাও না কেন এই সবগুলোর কোটি শূন্য হবে, অর্থাৎ ওয়াই এর মান 0 হবে। আবার ওয়াই অক্ষ বরাবর তুমি যতগুলো বিন্দুই নাও না কেন এখানে এক্স এর ভ্যালু 0 হবে, এক্স এর ভ্যালু 0 হবে, অর্থাৎ ভুজটা 0 হবে, কোটি থাকবে। ঠিক আছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের উপর যদি আমরা কোনো বিন্দু নেই ওইখানে শুধুমাত্র কোটি থাকবে, এক্স এর মান 0 হবে। আবার এক্স অক্ষ বরাবর যদি আমরা নেই ওইখানে শুধুমাত্র ভুজ থাকবে, কোটির মান 0 হবে। ঠিক আছে, তো এখন আমরা আগের কোশ্চেনটা দেখি। তো দেখো এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটার দিকে তাকাও একটু ভালো করে, এটা কি অ্যাঙ্গেল দেওয়া আছে 3π/2 মানে কি 270 ডিগ্রি।
3π/2 মানে কি বলো তো 270 ডিগ্রি, ঠিক আছে? কারণ π/2 মানে কি 90 ডিগ্রি, তার সাথে 3 গুণ, 3 9 27, 270 ডিগ্রি। তো এখন এই বিন্দুটা কোথায় আছে? এই বিন্দুটা কোথায় আছে একটু এদিকে তাকাও, ভালো মতো দেখলে বুঝতে পারবা। এই যে এই যে এই যে এইখান থেকে এতটুকু কি 90 ডিগ্রি, এইখান থেকে এতটুকু কি 180 ডিগ্রি, এইখান থেকে এতটুকু কি 270 ডিগ্রি। তার মানে এই বিন্দুটা কি আমাদের অয় অক্ষের উপরে আছে। বিন্দুটা কি অয় অক্ষের উপরে আছে। তো অয় অক্ষের উপরে যেহেতু আছে, তাহলে কি আমাদের মাস্ট বি কি এক্স এর মান 0 হবে, এক্স এর মান 0 হবে। তার মানে কি এ নাম্বারটা হবে না, সি নাম্বারটাও কি হবে না। তো আমাদের হইতে পারে কি বি আর ডি, বি আর ডি। সো আমাদের বিন্দুটা কোথায় আছে বলো তো, এই যে এই রেখার উপরে আছে। তো এই রেখার উপরে যদি থাকে, দেখো তো পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে? অক্ষের ধনাত্মক দিকে আছে না ঋণাত্মক দিকে আছে বলো তো? যদি 90 ডিগ্রি হইতো তাহলে হয়তো ধনাত্মক দিকে, যেহেতু 270 ডিগ্রি, তার মানে কি বিন্দুটা আছে অক্ষের ঋণাত্মক দিকে। তো অক্ষের ঋণাত্মক দিকে যদি থাকে তাহলে ভ্যালুটা কি হবে বলো তো -2, ঠিক আছে? অ্যান্সারটা হবে বি নাম্বার, ডি নাম্বার হবে না। তো এখন আমরা এখানে কি করছি দেখো তো, এখানে আমরা দেখলাম যে অ্যাঙ্গেলটা আছে 270 ডিগ্রি, তার মানে কি 90 হোক, 180 হোক, 270 হোক বা 360 ডিগ্রি হোক, অর্থাৎ 90-এর গুণিতক যে কোনো অ্যাঙ্গেল হোক, তাহলে কি ওইটা এক্সের উপর অবস্থান করবে, অর্থাৎ অক্ষের উপর অবস্থান করবে। এখন যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে ওয়াই এর মান 0, ওয়াই অক্ষের উপর অবস্থান করলে এক্স এর মান 0, ঠিক আছে? অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থান করলে কোটি 0 আর ওয়াই অক্ষের উপর অবস্থান করলে ভূত 0। তো ওই কনসেপ্ট থেকে আমরা দেখলাম যে যেহেতু 270 ডিগ্রি আছে, তার মানে কি এটা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, মানে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করতেছে। তো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যদি অবস্থান করে তাহলে কি হবে, এখান থেকে এক্স এর ভ্যালু 0 হবে, আর ওয়াই এর মানটাও কি হবে বলো তো নেগেটিভ হবে। তো এরকম অপশন কি একটাই আছে, বি। সো এটাই হচ্ছে কি অ্যান্সার। আর তুমি চাইলে দেখো এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব কি বলো তো, আর না এটার ভ্যালু কত দেওয়া আছে 2, কোন দিকে বলো তো ঋণাত্মক দিকে, তার মানে কি ভ্যালু তো -2 হবে। যেভাবে ভাবো, যেমনে খুশি ভাবতে পারো। তো এই যে এই প্রশ্ন দেখো, একটা সমীকরণ দিছে, সমীকরণ দিয়ে বলছে পোলার সমীকরণ প্রকাশ করো। দেখো পোলার আর কার্তেশীয়ের মধ্যে পার্থক্য কি, একটাতে আর থিটা থাকে আর একটাতে এক্স ওয়াই থাকে। তোমাকে যদি এক্স ওয়াই সম্বলিত কোনো সমীকরণ দেয়, তুমি ভাববে এটা কার্তেশীয় সমীকরণ, আর 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 থিটা সম্বলিত যদি কোনো সমীকরণ দেয় তাহলে ভাববে এটা কি পোলার সমীকরণ। তো এখন তোমাকে কি বলতেছে বলো তো, এই সমীকরণ থেকে পোলারে যেতে হবে। তার মানে যেখানে যেখানে কি আছে এক্স আর ওয়াই আছে, সেখানে সেখানে তোমার কি আর আর থিটা আনতে হবে, অর্থাৎ এক্স ওয়াইকে রিপ্লেস করে আর থিটাকে আনতে হবে, ঠিক আছে? তা আমরা কি জানি বলো তো, এক্স সমান জানি আর কস থেটা, ওয়াই সমান জানি আর সাইন থেটা, ঠিক আছে? আর আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আর সমান কি √(x² + y²). আচ্ছা, তো এই যে এই তিনটা জিনিস দ্বারা আমরা কি করব বলো তো, এক্স আর ওয়াইকে ভ্যানিশ করে দিব, এক্স আর ওয়াইকে ভ্যানিশ করে দিব ইকুয়েশন থেকে, তাহলে কি হবে আমরা পোলার ইকুয়েশনটা পাবো। ওকে, তো এখন এই যে এখানে কি আছে দেখো তো, x² + y² আছে না, এখানে কি আছে √(x² + y²). তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারবা না, r² = x² + y²। তো এই x² + y² এর পরিবর্তে কিন্তু এখানে চাইলে তুমি r² লিখতে পারো। তো এইখানে আমরা কি করব, x² + y² এর পরিবর্তে r² লিখব। আর এই যে এখানে কি আছে দেখো তো, -2ax, x এর জায়গায় আমরা কাকে লিখতে চাইছি আর cos θ, x এর জায়গায় আমরা কি লিখতে চাইছি বলো তো আর cos θ। তো -2a আর cos θ, এটা সমান কত 0, এটা সমান কত 0। তো এখন এক কাজ করো, এখান থেকে আরটা কমন নাও, আরটা কমন নাও, আর কমন নিলে থাকে কি দেখো তো, আর কমন নিছো থাকতেছে আর -2a cos θ, এটা সমান কত বলো তো 0। আরটাকে ওই পাশে পাঠিয়ে দাও, থাকবে কি আর -2a cos θ, এটা সমান পাবা 0। তো তুমি এক কাজ করো, 2a cos θ কে সমানের ওই পাশে পাঠাও, তাহলে পাবা r = 2a cos θ, ঠিক আছে? তার মানে r = 2a cos θ। দেখো তো কোথায় আছে, এটা হচ্ছে এ নাম্বারটা। ওকে, তো দেখো এখানে আমরা কি করলাম, এখানে প্রথমে এই যে x² + y²টাকে r² দ্বারা রিপ্লেস করছি, আর এখানে একটা x পড়েছিল, ওই x কে কি আর cos θ দ্বারা রিপ্লেস করছি, তারপর আরটা কমন নিছি, সিম্পল ক্যালকুলেশন করছি, আমাদের ইকুয়েশনটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নের দিকে তাকাও, দেখো এই যে এইখানে একটা পোলার সমীকরণ দিয়ে বলছে কার্তেশীয় সমীকরণ বের করতে হবে। কেন পোলার বলছে দেখো, এখানে আর আর থিটা আছে, এক্স আর ওয়াই কিন্তু নাই, এক্স আর ওয়াই থাকলে এটা কি হইতো কার্তেশীয়, আর 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 থিটা আছে, তার মানে কি এটা একটা পোলার সমীকরণ। তো পোলার সমীকরণ থেকে আমাদেরকে কার্তেশীয়তে যাইতে হবে, তার মানে কি আর আর থিটা যেখানে যেখানে আছে সেগুলোকে ভ্যানিশ করে এক্স আর ওয়াইকে আনতে হবে। ওকে, আচ্ছা, তো এখন এই যে এখানে তাকাও, এটাকে চাইলে তোমরা এভাবে লিখতে পারবা না, আরটাকে সামনে দাও, দেওয়ার পর 2 sin² θ/2 লেখা যাবে না,
এটা সমান কত আছে 1। আচ্ছা, এই যে 2 sin স্কয়ার থিটা বাই 2, তো ত্রিকোণমিতিতে একটা সূত্র আমরা পড়ছিলাম, সেটা কিরকম ছিল দেখো তো। এই যেরকম 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। এখন আমরা এক কাজ করব, সেটা হইলো এই যে এই সূত্রটা এইখানে অ্যাপ্লাই করব। তো এইখানে যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো তো, আর ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ওইখানে ছিল থিটা, হয়েছিল কস 2 থিটা, এখানে আছে থিটা বাই 2, তার মানে হবে 1 মাইনাস কস থিটা। ওকে, আর এইখানে তো একটা 1 আছে, তা আরটাকে তুমি যদি সবার সাথে গুণ করো তাহলে কি হয় দেখো তো, আর মাইনাস আর কস থিটা সমান সমান 1, আর মাইনাস আর কস থিটা সমান 1। তো এখন এই আর কস থিটাকে এই পাশে পাঠাও, আর কস থিটাকে এই পাশে পাঠাও, সমানের অপোজিটে পাঠাও, তাহলে এখানে তুমি কি পাবা আর, আর এখানে পাবা 1 প্লাস আর কস থিটা মানে কি এক্স না, এক্সটা বসাও। এখন এক কাজ করো, উভয় পাশে স্কোয়ার করো, উভয় পাশে যদি স্কোয়ার করো তাহলে কি পাবা এই পাশে আর স্কোয়ার, আর এই পাশে কি পাবা, এটাকে হোল স্কোয়ার করো, 1 প্লাস এক্সকে হোল স্কোয়ার করলে কি পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন তুমি এই আর স্কোয়ার সমান কি জানো বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আছে। এই এক্স স্কোয়ার কাটাকাটি থাকতেছে কি বলো তো, ওয়াই স্কোয়ার সমান 2x প্লাস 1। তো ওয়াই স্কোয়ার সমান 2x প্লাস 1, এটাই হলো কি বলো তো আমাদের কার্তেশীয় সমীকরণটা। কোথায় আছে দেখো তো, 1 নম্বরে। তো এখানে আমরা কি করছি দেখো তো, এই যে পোলার ইকুয়েশনটা দেওয়া আছে, এই পোলার ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করছি, করার পর কি এর আর আর থিটাকে ভ্যানিশ করে এক্স আর ওয়াইকে ইম্পোর্ট করছি, করার পর কি আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, তো এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কের দূরত্ব বের করা। ঠিক আছে, তো পোলার স্থানাঙ্কের দূরত্ব যদি বের করতে হয় তাহলে আমাদের যে দুটো বিন্দু দেওয়া থাকবে ওইটা অবশ্যই কি পোলার আকৃতিতে থাকবে। ঠিক আছে, তো ধরো এরকম আছে, একটা হচ্ছে r1 থিটা 1, আর একটা হচ্ছে r2 থিটা 2। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে বলছে। তো এটাকে চাইলে আমরা কার্তেশীয়তে যেভাবে শিখছিলাম ওইভাবে করতে পারবো। তো এদেরকে প্রথমত কার্তেশীয় বিন্দুতে কনভার্ট করব, অর্থাৎ এক্স আর ওয়াই কনভার্ট করব, করার পর ওই যে কার্তেশীয় স্থানাঙ্কে যেভাবে দূরত্বটা বের করে ওইভাবে করব। বাট ওইটা করতে গেলে দেখো প্রথমে এই দুইটা বিন্দুকে কনভার্ট করতে হবে, তারপর আবার দূরত্ব বের করতে হবে। অনেক লেংদি প্রসেস না, টাইম কিলিং না ব্যাপারটা, আমাদের তো টাইম লিমিটেড, তাই আমরা এটা করব না। ঠিক আছে, আমরা এই যে ফর্মুলাটা দেখতেছো, এটা অ্যাপ্লাই করবো। এই ফর্মুলাটা মনে রাখা সহজ। দেখো এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবা, ধরো এইরকম আছে, এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তো এইটা হচ্ছে r1 থিটা 1, এটা হচ্ছে r2 থিটা 2। ঠিক আছে, তো এখন এই বিন্দুর সাথে তুমি যদি একটা রেখা আঁকাও এখানে, তাহলে এইখানে কি আছে বলো তো থিটা 2 অ্যাঙ্গেল, আর এইখান থেকে যদি একটা রেখা আঁকাও তাহলে এই যে পুরাটা এটা হচ্ছে কি বলো তো থিটা 1 অ্যাঙ্গেল। দুইটা এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি তাইলে বলো তো, এই অ্যাঙ্গেলটা কি হবে বলো তো, থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, তো এই যে থিটা 1 মাইনাস থিটা 2 এটাকে তোমরা আলফা ধরবা, ধরার পর ভেক্টর বিয়োগের একটা সূত্র শিখছিলাম না আমরা, পি আর কিউ যদি দুইটা ভেক্টর হয় তাহলে ওইখানে ভেক্টর বিয়োগের যে একটা সূত্র ছিল সেটা কীরকম ছিল বলতে, এরকম ছিল না, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কজ আলফা। মনে আছে এটা, এরকম একটা সূত্র ছিল ভেক্টর বিয়োগের। এই আলফার জায়গায় এই অ্যাঙ্গেলটা ইনপুট করবা এইখানে, আর পির জায়গায় r1, কিউ এর জায়গায় r2, এটা বসায় দিবা, যেটা আসবে ওইটাই কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটা অনেক সময় আমরা ভুলে যাই, যে কারণে কি আমি তোমাদেরকে ইজি করে দিলাম। এভাবে মনে রাখবা যে ভেক্টর বিয়োগের সূত্র আলফার জায়গায় থিটা 1 মাইনাস থিটা 2 বসবে। দেখো এই প্রশ্নে কি বলছে, এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, দুইটা বিন্দুই কি দেখো পোলার আকৃতিতে আছে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক দিছে, দিয়ে বলতেছে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বের করো। তো আমরা কি করব বলো তো, আমরা কি জানি, আমরা কি শিখলাম, যে দুইটা পোলার বিন্দু যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি হয়, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2, তারপর কি বলো তো cos থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, এখানে তুমি থিটা 1 মাইনাস থিটা 2 লেখো বা থিটা 2 মাইনাস থিটা 1 লেখো, ডাজেন্ট ম্যাটার। থিটা 2 মাইনাস থিটা 1 লেখো অথবা থিটা 2 মাইনাস থিটা 1 লেখো, ডাজেন্ট ম্যাটার। কেন? কারণ
কজ এর ভিতরে পজিটিভ হোক আর নেগেটিভ হোক আলটিমেটলি কি হয়, একই জিনিস হয়। আমরা এটা শিখছি না, দেখো তো কজ মাইনাস থেটা সমান কি শিখছি বলো তো, কজ থেটা না। সো এখানে তুমি θ1 মাইনাস θ2 লেখো বা θ2 মাইনাস θ1 লেখো, একই জিনিস। ওকে, আচ্ছা, তো এইখানে এই যে এটাকে r1 ধরো, এটাকে θ1 ধরো, এটাকে r2 ধরো, এটাকে θ2 ধরো, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি না, সমান √r1 এর জায়গায় 2√3 হোল স্কোয়ার প্লাস 2√5 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√3 ইন্টু 2√5 কজ, দেখো θ1 এর জায়গায় কে ছিল, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। এখন তাইলে এখানে কি লেখা যায় দেখো তো, এখন তাহলে এখানে কি লেখা যায়, 2√3 কে স্কোয়ার করলে পাওয়া যায় 12, তারপর 2√5 কে স্কোয়ার করলে পাওয়া যায় হচ্ছে তোমার 20। এই পাশটা দেখো, এটা পরে তাকাও, এটা থেকে পরে তাকাও, এখানে এই এতটুকু দেখো, cos 90 মাইনাস 180, 90 থেকে 180 বাদ দিলে কত থাকে, মাইনাস 90 ডিগ্রি। অর্থাৎ cos মাইনাস 90 ডিগ্রি সমান কত বলো তো, 0 না। cos মাইনাস 90 ডিগ্রি সমান কত, cos মাইনাস 90 ডিগ্রি এটা সমান হচ্ছে 0, কারণ cos মাইনাস 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রি একই জিনিস। এটা সমান কত, 0। তার মানে এই পুরো পার্টটা সমান কি হবে বলো তো, 0। এই ফুল পার্টটা সমান 0 হবে। সো আমরা এটাই লিখলাম। এখানে কত আছে দেখো তো, 12 প্লাস 20, 12 প্লাস 20 সমান কত বলো তো, 32। সো √32। আচ্ছা, এটাকে কি লেখা যায় দেখো তো, 16 দুগুণে 32টা, √16 গুণন 2। সো এটাকে আমরা লিখতে পারবো, 4টা বাইরে আসতেছে, 4√2। 4√2 কোথায় আছে দেখো তো, এই যে বি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম দেখো, এই যে এখানে r1 r2 দেওয়া আছে, θ1 θ2 দেওয়া আছে, এদেরকে কি করছি, এই যে আমাদের একটা সূত্র আছে এটাতে অ্যাপ্লাই করে ফেলছি, তারপর ক্যালকুলেশন করছি, যেটা রেজাল্ট আসছে সেটা আমরা অ্যান্সারে বসাই দিছি। তো এবার আমরা পড়বো অন্তর্বিভক্তি। তো অন্তর্বিভক্তি কি জিনিস দেখো, ধরো একটা রেখা আছে, এই যে এই রেখাটা দেখো এবি রেখা। তো এবি রেখাকে সি কি করছে দেখো তো, মাঝখানে বিভক্ত করছে। কিভাবে বিভক্ত করছে, m1 আর m2 অনুপাতে, ঠিক আছে। তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমরা কি করতে পারি বলো তো, আমরা এই যে সি আছে এটার স্থানাঙ্ক বের করতে পারি। কিভাবে, যদি আমাকে এ এর স্থানাঙ্ক আর বির স্থানাঙ্ক দেওয়া থাকে, পাশাপাশি কি এই যে দুইটা অনুপাত সে দুইটা দেওয়া থাকে, তাইলে আমরা এই ফর্মুলা দ্বারা সি এর স্থানাঙ্ক বের করতে পারি। আচ্ছা, সি এর স্থানাঙ্ক বের করতে হলে আমাদের কি লাগবে বলো তো, সি এর ভুজ আর সি এর কোটি লাগবে, ঠিক আছে। তো যখন সি এর ভুজ বের করবা, যখন সি এর ভুজ বের করবা তখন কি করবা, এ আর বি এর ভুজ নিবা। যখন সি এর ভুজ বের করবা তখন এ আর বি এর ভুজ নিবা। ধরো তুমি সি এর ভুজ এক্স বের করতেছো, তাহলে তোমার কি নিতে হবে বলো তো, এ আর বি এর ভুজ নিতে হবে। এ আর বি এর ভুজ কি আছে দেখো তো, x1 x2। যখন x1 নিবা তখন এটা এই দূরের যেটা আছে সেটার সাথে গুণ করে দিবা, দূরের যে অনুপাতটা আছে তার সাথে গুণ করে দিবা। তার মানে x1 এর সাথে m2 গুণ করবা, x1 m2 প্লাস, এখন কি নিবা বলো তো, x2 নিবা। x2 এর দূরে কে আছে, m1। তার মানে m1 এর সাথে x2 গুণ করবা, এখানে লিখবা x2 m1। আর নিচে কি করবা, নিচে দুইটা অনুপাতকে যোগ করে দিবা, ঠিক আছে। একইভাবে যখন তোমরা y বের করবা তখন কি করবা, এ আর বি এর কোটি নিবা। যখন সি এর কোটি বের করবা তখন এ আর বি এর কোটি নিবা। তো এ আর বি এর কোটি যখন নিবা তখন এই যে y1 নিচ্ছ এটার সাথে দূরেরটা গুণ করবা। তার মানে y1 m2 প্লাস y2 নিচ্ছ এর সাথে যে দূরে আছে সেটা, তার মানে y2 m1, ঠিক আছে। আচ্ছা, আর নিচে একইভাবে এইখানে যা করছো এখানেও তাই করবা, m1 প্লাস m2 করে দিবা। তো এভাবে যে কোনো বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে, ঠিক আছে। পরের টপিকটা হচ্ছে বহির্বিভক্তি, ঠিক আছে। আগে আমরা কি শিখলাম বলো তো, অন্তর্বিভক্তি। এখানে কি হয়েছিল, এ বি একটা রেখাকে সি মাঝখানে বিভক্ত করে ফেলছিল, এই জন্য এটাকে বলছিলাম অন্তর্বিভক্তি। বহির্বিভক্তির সময় কি হয় দেখো, এই যে একটা রেখা আছে এ বি, সি এ বির মাঝখানে বিভক্ত করবে না। ধরো এই রেখাকে এক্সপ্যান্ড করার পর এদিকে চলে গেছে, যাওয়ার পর এই যে সি এইখানে বিভক্ত করতেছে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সি তো বাইরে, বিভক্ত কেমনে করবো। আচ্ছা, এই এ বি রেখাটা কি আসলে এতটুকু, এ বি রেখা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে, বাট এই এ বি পোর্শনের ভিতরে সি বিভক্ত না করে কি এ বি এর বাইরে করছে, এই জন্য এটাকে বলা হয় বহির্বিভক্তি।
তো এই সি কি করছে বলো তো, এ বি রেখাকে বহিস্থভাবে বিভক্ত করছে, ঠিক আছে। তো কোনো একটা বিন্দু যদি একটা রেখাকে বহিস্থভাবে বিভক্ত করে তাহলে সেটারও স্থানাঙ্ক বের করা পসিবল। তো এখন এইটার স্থানাঙ্ক বের করতে আমার কি লাগবে বলো তো, যে রেখাটা ছিল এ আর বি এর স্থানাঙ্ক লাগবে, পাশাপাশি কি এই সি যে অনুপাতে রেখাটাকে বিভক্ত করছে সেই অনুপাতটা লাগবে। ওকে, তো এখন দেখো আগেরটার মতোই যখন আমরা সি বিন্দুর ভুজ বের করব, ধরো এক্স বের করতেছি, তো সি বিন্দুর ভুজ বের করার সময় আমাদের কি এ আর বি বিন্দুরও ভুজ নিতে হবে। আবার সি বিন্দুর যখন কোটি বের করব তখন আমাদের এ আর বি বিন্দুরও কোটি নিতে হবে। বাট আগের বার কি হয়েছিল দেখো তো, আগের বার এই যে ডিভাইডের নিচে m1 প্লাস m2 ছিল, বাট এইখানে m1 মাইনাস m2 হবে। ঠিক একইভাবে ওয়াই এর জায়গায়ও কি হবে বলো তো, m1 মাইনাস m2 হবে। এখন আগের বার প্লাস ছিল তাই উপরের সিকোয়েন্স নিয়ে কোনো ঝামেলা ছিল না, বাট এখানে মাইনাস আছে, সো সিকোয়েন্সটা ম্যাটার করবে, ঠিক আছে। তো দেখো এখানে m1 মাইনাস m2 লিখছো, ঠিক আছে, তো এখানে অটোমেটিকলি m1 আর m2 লিখে রাখো, m1 আর m2 লিখে রাখো। একইভাবে এইখানেও কি m1 m2 লিখে রাখে। দেখো এখন দেখো আমরা কি বলছিলাম বলো তো, এই m1টা কার সাথে গুণ হয়, দূরে যে ভুজটা আছে। তো এইখানে এই দেখো m1 কিন্তু এটার সাথে লাগানো, m1 এটার সাথে লাগানো, সো এটা কাছের, এটার সাথে লাগানো না, সো এটা দূরের। তো m1 এর সাথে কে আসবে বলো তো, এই যে x2, একটা মাইনাস দিয়ে দাও। আবার দেখো m2 এর সাথে কি আসবে, এই যে m2 এটা থেকে দূরে আসতে কে বলো তো, x1, সো m2 এর সাথে আসবে x1। ওকে, আবার এখানে m1 এর সাথে কি আসবে বলো তো, m1 এর সাথে দেখো m1 y1 এর সাথে লাগানো, সো m1 এর সাথে আসবে y2 মাইনাস m2 এর সাথে কে লাগানো দেখো তো, m2 এর সাথে y2 লাগানো, সো m2 আসবে কার সাথে, y1 এর সাথে, এখানে y1 লিখে রাখ, ঠিক আছে। তো এই যে এইভাবে প্রথমত অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তির মধ্যে পার্থক্য কি, একটা ধরে কি ছিল বলতো, m1 আর m2 যোগ ছিল আর এখানে m1 আর m2 বিয়োগ থাকবে, ঠিক আছে। আর বাদ বাকি সব সেম, অর্থাৎ আগে যেখানে যোগ ছিল এখানে জাস্ট কি সেখানে বিয়োগ করে দাও, ঠিক আছে। তাহলেই কি আমরা অন্তর্বিভক্তকারী বিন্দু আর বহির্বিভক্তকারী বিন্দুটা বের করতে পারবো। তো এই প্রশ্নের দিকে তাকাও, দেখো 1,4 আর 9,12 বিন্দু দ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3,5 অনুপাতে কি হচ্ছে বলতো, অন্তর্বিভক্ত হচ্ছে, তার স্থানাঙ্ক বের করতে বলছে। তো এইখানে কি ঘটলো দেখো, এই যে এ বি একটা রেখা এ আর এখানে আছে বি, তো এর স্থানাঙ্ক দেওয়া আছে 1,4, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 9,12। ওকে, আর সি একটা বিন্দু এদেরকে অন্তর্বিভক্ত করছে, ধরে নিচ্ছি এর স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই, আবার অনুপাতটা দেওয়া আছে 3 আর 5। ওকে, আচ্ছা, তো এখন আমাদের কাজ হইল সি এর স্থানাঙ্ক বের করা, তার মানে কি এক্স আর ওয়াই বের করা। কি শিখছি বলো তো, এক্স সমান কি শিখছি, নিচে কি আসবে m1 প্লাস m2, ঠিক আছে। আর উপরে কি আসবে বলো তো, m1 এর সাথে যাবে x2 প্লাস m2 এর সাথে আসবে কি x1। এখন দেখো এই যে এটা যদি m1 হয় এটার সাথে কি আসবে দূরের x2টা, তার মানে কি 9, 3 নং 27 যোগ করো। আবার এটা যদি কি হয় m2 হয় এটার সাথে যাবে কি দূরের x1টা, সো এখান থেকে পাবা কি 5 একে 5। আবার নিচে m1 যোগ m2 করলে কি হবে বলো তো, 3 যোগ 5, আলটিমেটলি পাইলাম 27 যোগ 5 মানে হচ্ছে 32, 3 আর 5 হয় 8, সো এখান থেকে অ্যান্সার পাবো 4। আচ্ছা, এক্স এর ভ্যালু 4 কোথায় আছে দেখো তো, সি নাম্বারে না, সো ওয়াইটা কি আর বের করা লাগবে, করা লাগবে না, সো আমাদের অ্যান্সার হবে সি। ওকে, আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়, দেখো এখানে কত ছিল 1,4 আর এখানে কি ছিল বলো তো 9,12, আর এইখানে একটা বিন্দু ছিল ধরো সি 3:5 বিভক্ত করছিল রেখাটাকে, ঠিক আছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অনুপাত দুটাকে আমরা যোগ করব। কিভাবে, m1 প্লাস m2 সমান কত হয় দেখো তো, 3 আর 5 যোগ করলে পাওয়া যায় 8, ঠিক আছে। আমাদের প্রথম কাজ শেষ। এখন আমরা এক্স অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বের করবো। দেখো 1 থেকে 9 চলে গেছে, সো ডেল এক্স সমান কি হবে, 9 মাইনাস 1, সো এটাকে আমরা লিখতে পারবো 9 মাইনাস 1 সমান 8। আবার দেখো এই অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে, 4 থেকে 12 হয়ে গেছে, সো আমরা লিখতে পারবো ডেল ওয়াই সমান 12 মাইনাস 4, এটাও কত 8। এখন আমাদের কাজ হলো
এই ডেল এক্সকে 8 দ্বারা ভাগ করা, আবার ডেল ওয়াইকেও 8 দ্বারা ভাগ করা, করলে কত থাকে দেখো তো, এখানে 1 এখানে 1। তার মানে প্রতি এক অনুপাতের জন্য আমাদের এক্স অক্ষ বরাবর কতটুকু বৃদ্ধি পাইছে 1 একক, ওয়াই অক্ষ বরাবর কতটুকু বৃদ্ধি পাইছে 1 একক। বুঝছো? তার মানে দেখো এখানে কি আমার 3 অনুপাতের জন্য এক্স অক্ষ বরাবর কতটুকু বৃদ্ধি পাবে 3 একক। তার মানে 1 কত হবে বলো তো 4। আবার ওয়াই অক্ষ বরাবর কতটুকু বৃদ্ধি পাবে 3 অনুপাতের জন্য 3 এককই, 4 কত হবে 7। তার মানে 4,7 কি বলতো আমাদের এই বিভক্তকারী বিন্দুটা। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে দেখো, প্রথমে আমার অনুপাত দুটাকে যোগ করতে হবে, তারপর ডেল এক্স আর ডেল ওয়াই বের করতে হবে। ডেল এক্সকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে, ডেল ওয়াইকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রতি অনুপাতের জন্য কতটুকু করে বৃদ্ধি পাচ্ছে। তারপর ওইটা হিসাব নিকাশ করলে কি অ্যান্সারটা চলে আসবে। এত কিছু ভালো লাগবে না, এটা মুখে মুখে করতে পারবা। আচ্ছা, এখন দেখো দুইটা বিন্দু দিছে, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু দিয়ে বলছে এদের সংযোগকারী সরলরেখাকে 3:4, ঠিক আছে, 3:4 বহিস্থভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এইখানে কি ঘটনা ঘটছে দেখো, এইখানে একটা বিন্দু আছে 3,-1 আর এখানে একটা বিন্দু আছে 5,2। আমাদেরকে বলছে এই সরলরেখাকে এই যে সি বহিস্থভাবে বিভক্ত করছে। তো এই সি এর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এক্স, ওয়াই। আমাদের সি এর স্থানাঙ্কটা বের করতে হবে, সি এর স্থানাঙ্কটা বের করতে হবে। তো সি এর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলতো, এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। আমরা কি জানি বহিস্থভাবে যদি বিভক্ত করে তাহলে এক্স সমান কি হয়, এক্স সমান অন্তর্বিভক্তির মতোই জাস্ট প্লাসের জায়গায় মাইনাস চলে আসে। তো এখানে m1 - m2 লিখতে হয়। প্রথম কথা হলো এটা, যেহেতু এইখানে m1 - m2 লিখছি, সো আমার এই যে এই উপরেও কি করতে হবে বলতো, আমার m1টাকে আগে লিখতে হবে, m1 মাইনাস দিয়ে রাখো আর এখানে m2 লিখে রাখো। ঠিক আছে, এখন তুমি m1 এর সাথে কাকে নিবা বলো তো, x2 দূরেরটা, আবার m2 এর সাথে কাকে নিবা x1। আচ্ছা, তো এইখানে দেখো এই যে অনুপাতটা দিছে এইটা হচ্ছে এই যে এইখানে আসতেছে কত 3, আর এই যে এই পুরাটা হচ্ছে কত বলো তো 4। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হলো কি বলতো, x এর মান বের করা। তো x এর মান যদি আমরা বের করতে চাই, এখানে m1 - m2 যদি করি, দেখো 4 হচ্ছে m1, 3 হচ্ছে m2, তার মানে 4 - 3। আচ্ছা, এই 4 এর কাছে কি আছে দেখো তো 3 না, দূরে তাহলে কে 5। তার মানে তোমার কাজ হচ্ছে কি 4 গুণন 5 মানে কত 20। ঠিক আছে, আবার এখানে কি বাদ আছে কি দেখো তো 3। সো এই 3 এর কাছে কি আছে দেখো তো 5 না, দূরে কি আছে 3। তার মানে 3 3 কত 9, সামনে একটা মাইনাস চলে আসবে। ওকে ওকে, সো এখন তুমি এক কাজ করো, এটা হিসাব করো, 20 থেকে 9 বাদ দিলে থাকে 11, আর 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। সো অ্যান্সারটা হচ্ছে কত 11। ঠিক আছে, দেখো এক্স এর মান কত 11, কোন অপশনে আছে, এখানে কোনো অপশনে এক্স এর ভ্যালু 11 আছে। সো অ্যান্সারটা কি হবে বলো তো, কোনোটাই নয়। ওকে, কি করছি বলো তো, এই যে অনুপাতটা দেওয়া আছে এইখান থেকে m1 আর m2 কে আলাদা করলাম, আলাদা করার পর এই ফর্মুলাতে বসালাম, বসানোর পরে এক্স এর মান বের করলাম। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটার দিকে তাকাও, এখানে কি বলছে দেখো 3,4 আর 5,9 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা অংশকে এই যে আরেকটা বিন্দু -6,-1 কোন অনুপাতে বিভক্ত করছে। তো দেখো এই কোশ্চেনে কি বের করতে বলছে বলো তো, অনুপাত। এতক্ষণ কিন্তু আমাদের অনুপাত দেওয়া ছিল, বিভক্তকারী বিন্দুটা বের করতে হচ্ছিল, বাট এখানে বিভক্ত বিন্দুটা দেওয়া আছে, অনুপাতটা বের করতে হচ্ছে। তো অনুপাত যদি দেওয়া থাকে তোমার প্রথম কাজ হচ্ছে কে অনুপাত 1-এ অন্তর্বিভক্ত করছে ধরে নিবা এই বিন্দুটা কে অনুপাত 1-এ অন্তর্বিভক্ত করছে। এখন কে অনুপাত 1 কেন ধরবা, কে অনুপাত 1 এই জন্য ধরবা, এখানে আননোন একটা, তোমরা যদি m1 m2 ধরতা ওইখানে আননোন দুইটা থাকতো, দুইটা আননোন সলভ করা বেশি কঠিন একটার তুলনায়। ঠিক আছে, আচ্ছা তো এখন কাজ হইলো এইটাকে তোমরা এখন আবার m1 এর সাথে কম্পেয়ার করবা, এটাকে m2 এর সাথে কম্পেয়ার করবা, করার পর তোমরা এই যে এইখানে তাকাও, এই যে -1টার দিকে তাকাও, এটা কি বলো তো এক্স না, বিভক্তকারী বিন্দুর এক্স না, তার মানে তুমি -1 লেখো। তো -1 সমান কি লিখবা, নিচে লিখবা কি বলো তো m1 + m2, তার মানে কি কে +1, আর উপরে কি লিখবা বলো তো এই কে এর সাথে, কে কে তুমি m1 ধরছো, তাহলে m1 এর সাথে আসবে কে বলো তো, m1 এর সাথে কে আসবে বলো তো x2, তার মানে 5k। ঠিক আছে, 5k, আবার এই 1 এর সাথে যাবে কি বলো তো x1, তার মানে +3। তো এখন এটাকে সলভ করো, এটাকে যদি সলভ করতে চাও এই যে কে এই পাশে এর সাথে গুণ হবে, এই পার্টটা এর সাথে গুণ হবে, তো গুণ হইলে কি হয় -k -1 সমান এখানে পাবা কি 5k + 3।
তো কে কে এই পাশে পাঠাও, 3কে এই পাশে পাঠাও। 3কে যদি এই পাশে পাঠাও তাহলে হবে -4, আর কে কে ওই পাশে পাঠাইলে হবে 6কে। ঠিক আছে, বা কে সমান কি লেখা যায় বলো তো, -4/6। এটাকে সিম্পলিফিকেশন করলে পাওয়া যায় -2/3। ঠিক আছে, তার মানে অনুপাতটা কি হবে বলো তো, 2:3। 2:3। দেখো 2:3 এইখানেও আছে, এইখানেও আছে। অ্যান্সার কোনটা হবে, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত? এই যে আমার ওদের অনুপাতটার দিকে তাকাও, এখানে একটা নেগেটিভ চলে আসছে। অনুপাতটা কি ছিল বলো তো, এটা একটা দূরত্বের অনুপাত ছিল না? এই পাশে একটা, এই পাশে একটা। তো দুটা দূরত্বের অনুপাত নেগেটিভ কেন হয়েছে? নেগেটিভ তো হওয়ার কথা না। নেগেটিভ কেন হয়েছে? কারণ আমরা এটাকে অন্তর্বিভক্ত ধরছিলাম। এটাকে আমরা কি অন্তর্বিভক্তি ধরছিলাম, বাট এখানে একটা নেগেটিভ চলে আসছে। এর মানে কি বলতো, এটা আসলে অন্তর্বিভক্ত করে নাই, এই বিন্দুটা এটাকে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, ধরো তুমি যদি এটাকে বহির্বিভক্তি ধরতা তাহলে দেখতে এখানে আর নেগেটিভ আসে নাই, বাট তুমি এখানে অন্তর্বিভক্তি ধরছো, যেই কারণে এখানে একটা নেগেটিভ আসছে। তো এখন থেকে একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমাকে অনুপাত বের করতে বলবে তুমি কি করবা বলো তো, k:1 ধরবা, পাশাপাশি ধরে নিবা কি এটা অন্তর্বিভক্ত করছে। যদি পজিটিভ আসে তাহলে অ্যান্সার অন্তর্বিভক্ত হবে, যদি নেগেটিভ আসে তাহলে অ্যান্সার কি হবে বলো তো, বহির্বিভক্তি হবে। এই জিনিসটাই লেখা আছে, এই জিনিসটাই কি লেখা আছে। কোথায় লেখা আছে দেখো, এইখানে লিখে দিছিলাম, এই যে এইখানে লিখে দিছিলাম, অন্তর্বিভক্তি হলে প্লাস, বহির্বিভক্তি হলে মাইনাস। বাট এটা এইখানকার না, এটা হচ্ছে এইখানকার টপিক। ওকে, বোঝা গেছে? তার মানে আমরা ধরে নিব ঠিকই অন্তর্বিভক্তি, বাট পজিটিভ হলে অন্তর্বিভক্তি হবে আর নেগেটিভ হলে বহির্বিভক্তি। এখন আমরা পড়ব অক্ষ দ্বারা বিভক্তি। তো ধরো এইটা হচ্ছে এই যে এবি রেখাটা, এর স্থানাঙ্ক এক্স y1, বি এর স্থানাঙ্ক এক্স y2, আর এই যে এক্স অক্ষটা আমাদের এবি রেখাকে সি বিন্দুতে ধরো বিভক্ত করছে। এখন কথা হইলো এই পার্টটা, এই যে এইখানে কতটুকু আছে y1, এইখানে কতটুকু আছে বলো তো y2। তাইলে এক্স অক্ষ বিভক্ত করছে কোন অনুপাতে বিভক্ত করছে বলো তো, এই যে y1/y2 এই অনুপাতেই করছে না? আর এটাই কি বলতো, কোটিদ্বয়ের অনুপাত। তার মানে এক্স অক্ষ দ্বারা কোনো রেখা যদি কি হয়, বিভক্ত হয়, তাহলে তার অনুপাত হয় কোটিদ্বয়ের অনুপাত। একইভাবে দেখো এই যে এটা কি এ, এটা হইল বি, এর স্থানাঙ্ক x1 y, বি এর স্থানাঙ্ক x2 y। ঠিক আছে, আর এই যে এইখানে ধরো আমাদের সি বিন্দুতে অয় অক্ষ দ্বারা রেখাটা বিভক্ত হয়েছে। এখন এই এতটুকু পরিমাণ কত বলো তো, x1, আর এতটুকু কি পরিমাণ বলো তো, x2। সো এই যে সি বিন্দুটা একে বিভক্ত করছে কোন অনুপাতে করলো বলো তো, x1/x2, অর্থাৎ ভুজের অনুপাত। অর্থাৎ অয় অক্ষ দ্বারা বিভক্ত হইলে ভুজের অনুপাত, আর এক্স অক্ষ দ্বারা যদি কোনো রেখা বিভক্ত হয় তাহলে সেটা কি হয় বলতো, কোটির অনুপাত। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে মডুলাস ইউজ করা হয়েছে। দেখো মডুলাস কেন ইউজ করা হয়েছে, কারণ অনুপাত নেগেটিভ হয় না। আগেও বলছি অনুপাত নেগেটিভ হয় না, এই কারণে মডুলাস ইউজ করা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নে কি বলছে দেখো, 2 - 4 আর -3,6 দুটো বিন্দু দেওয়া আছে, দিয়ে বলছে এই যে এই বিন্দুদের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে। তো যেহেতু এক্স অক্ষরেখা বিভক্ত করতেছে তাহলে অনুপাতটা কি হবে বলতো, মোড অফ কোটিদ্বয়ের অনুপাত। মোড অফ কোটিদ্বয়ের অনুপাত তার মানে কি দেখো তো, -4/6। তো -4/6 এইখানে তোমার মডুলাসের কারণে মাইনাসটা ক্যান্সেল হবে, থাকবে কি 4/6 সমান লিখতে পারবো 2/3। সো অনুপাতটা কি হলো বলো তো, 2:3। এটা কোথায় আছে, ডি নাম্বারে। সো ডি নাম্বারটা অ্যান্সার। কথা হলো কি দেখো তো, যদি অক্ষরেখা দ্বারা বিভক্ত হয়, এক্স অক্ষ দ্বারা হইলে কোটিদ্বয়ের অনুপাত, আর রেখা দ্বারা হইলে ভুজদ্বয়ের অনুপাত। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু নির্ণয়। সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা একাডেমিকে শিখছিলাম কি, এটাকে 1 ধরতাম আর এই পুরাটাকে 2 ধরতাম, ধরে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতাম। তারপর এই দুটার স্থানাঙ্ক জানতাম, এটাকে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে এটা বের করতাম। অনেক সময় এটাকে 1 এটাকে 1 ধরে করতাম। ঠিক আছে, বাট কথা হলো এইভাবে করার দরকার নেই, এভাবে করলে অনেক টাইম লাগবে। আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হলো দেখো, যেহেতু সমত্রিখণ্ডক বলছে তার মানে এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এইখানে 1 আছে। সো এটার অনুপাতটা কীরকম, 1
1 1, ঠিক আছে। ধরো এখানে একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে 1,2, আর এইখানে একটা বিন্দু দেওয়া আছে ধরো, সেটা হচ্ছে 7,14, 7,14। এখন এক কাজ করো, এই 1 আর এই 7, অর্থাৎ এটা x1 এটা x2, এখানে ডেল x অর্থাৎ x অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে দেখো তো। ডেল x সমান কি 6 না? 7 থেকে 1 বাদ দাও 6 হবে না? আবার দেখো y অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে, 2 থেকে 14 চলে গেছে। তার মানে ডেল y সমান কত পাইছে বলো তো? 14 - 2 12, 12, ঠিক আছে। এখন এক কাজ করো, এইখানে অনুপাত যে করা আছে সবগুলোর যোগ করো, 1 1 1, তার মানে কি 3। তুমি এই কাজটা করবা কি, ডেল এক্সকে 3 দ্বারা ভাগ করো। ডেল এক্সকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা? এটাকে 3 দ্বারা ভাগ করো তাহলে পাবো হচ্ছে 2, আবার এটাকে 3 দ্বারা ভাগ করো তাহলে পাবো কত বলো? 4, ঠিক আছে। তার মানে প্রতি এক অনুপাতের জন্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে? এক্স অক্ষ বরাবর 2 আর y অক্ষ বরাবর 4। তার মানে এখানে কত ছিল দেখো তো, তুমি যখন এইখানে এক্স ছিল 1, এখানে আসার পর কতটুকু বৃদ্ধি পাবে বলো তো? 2 একক বৃদ্ধি পাবে। তার মানে 1 হয়ে যাবে 3, আর এই যে 2, এটা কয় একক বৃদ্ধি পাবে বলো তো? 4 একক বৃদ্ধি পাবে। সো এই 2 এর সাথে 4 যোগ করলে কত হয়? 6। আবার এই যে এই বিন্দুটার জন্য কি হচ্ছে বলো তো? আরেক অনুপাত। তো আরেক অনুপাতের জন্য এক্স অক্ষ বরাবর কি আরো 2 একক বাড়বে, 3 এর সাথে 2 যোগ করো 5। আবার y অক্ষ বরাবর আরো কতটুকু বাড়বে বলো তো? 4 একক। সো 6 এর সাথে 4 যোগ করলে কত হয়? 10। বোঝা গেছে ব্যাপারটা? তো এইভাবে তোমরা চাইলে সমত্রিখণ্ডক, 4 খণ্ডক, 5 খণ্ডক, 10 খণ্ডক যাই আসুক না কেন বের করে ফেলতে পারবা। সম যে কোনো সংখ্যক, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, এই যে একটা বিন্দু দেওয়া আছে 3,2 আর 6,8 দিয়ে বলছে বিন্দু দুটির সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। তার মানে এই যে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক চাইছে। ওকে, তো কথা হইলো আমার কি, সমত্রিখণ্ডন বিন্দু বলতে কয়টা হবে? এই দুইটা তো আছেই, এদের মাঝখানে আরো দুটো বিন্দু থাকবে। এই দুইটা আছে, এদের মাঝখানে আরো দুটো বিন্দু থাকবে। সো তোমরা প্রথমটা আগে বের করবা, ওটা যদি না মেলে তখন দ্বিতীয়টা বের করবা, ঠিক আছে। কিভাবে করতে হয় দেখো। তো এইখানে এক্স অক্ষের পরিবর্তন কত দেখো, এক্স অক্ষের পরিবর্তন 3 থেকে 6 হয়েছে। তার মানে ডেল এক্স সমান কত হবে? 3। আবার ওয়াই অক্ষের পরিবর্তন কতটুকু দেখো তো, ডেল ওয়াই সমান কত? 8 থেকে 2 বাদ দাও 6। আচ্ছা, এখন এক কাজ করো, সমত্রিখণ্ডন যেহেতু বলছে, সমত্রিখণ্ডন বললে 3 দ্বারা ভাগ করবা। ডেল এক্সকে 3 দ্বারা ভাগ করে থাকে 1, ওয়াইকে 3 দ্বারা ভাগ করে থাকে 2। তার মানে প্রতি এক অনুপাতের জন্য এক্স অক্ষ বরাবর কি করবে বলো তো? 1 একক বৃদ্ধি পাবে, আর y অক্ষ বরাবর 2 একক বৃদ্ধি পাবে, তাই তো? আচ্ছা, তো এখন আমাদের সমত্রিখণ্ডন বিন্দুগুলো আমরা বের করি। প্রথমটা তো দেওয়াই আছে 3,2 নাকি? তো 1 এককের জন্য প্রথম বিন্দুটা কি হচ্ছে দেখো তো? 3 এর সাথে 1 বাড়তেছে, 3 এর সাথে 1 বাড়তেছে, কত থাকবে? 4। আর 2 এর সাথে কত বাড়তেছে বলো তো? 2 বাড়তেছে। এটা কত হবে? 4। এটা কি আছে অপশনে? এটা কি অপশনে আছে? নাই। তার মানে আবার পরের বিন্দুটা বের করতে হবে। পরের বিন্দুটার জন্য কি হবে বলো তো? এক্স অক্ষে আবার 1 বাড়বে, তার মানে 5। আর ওয়াই অক্ষে কত বাড়বে বলো তো? 2। সো 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে। দেখো এখানে কত আছে? 5,6। 5,6 আছে ডি নাম্বারে। এই যে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো কি করছি আমরা? প্রথমে এক্স অক্ষের পরিবর্তন বের করছি, ওয়াই অক্ষের পরিবর্তন বের করছি। সমত্রিখণ্ডনের জন্য এই যে 3 থেকে 3, এই 3 দ্বারা কি করছি? ডেল এক্স ডেল ওয়াই উভয়কেই ভাগ করছি। ভাগ করার পর যে রেজাল্টটা আসছে এটাকে নিয়ে আমরা কাজ করতেছি। কিভাবে কাজ করতেছি? যে প্রতি এক অনুপাতের জন্য এক্স অক্ষের দিকে 1 একক করে বৃদ্ধি পাচ্ছে, ওয়াই অক্ষের দিকে 2 একক করে বৃদ্ধি পাচ্ছে। ওইটা হিসাব নিকাশ করে কি করছি বলতো? আমরা সমদ্বিখণ্ডন বিন্দুগুলা বের করছি, ঠিক আছে। আর এরপরের বিন্দুটা কি বলতো? এরপরের বিন্দুটা এই যেটা 6,8, বুঝছো? আচ্ছা দেখো এখানে কি বলছে, এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই যে একটা দিয়ে বলছে এ বি রেখা সি পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি রেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে যাতে এ বি সমান 3BC হয়। এ বি সমান 3BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক কত? তো আমরা প্রথম কাজ কি করব? অনুপাতটা বের করি। দেখো এ বি বাই বিসি এটা সমান কত? 3, বা চাইলে আমরা লিখতে পারবো এ বি অনুপাত বিসি এটা সমান 3:1, ঠিক আছে? 3:1। তো আমাদের অনুপাতটা বের করা শেষ। আমরা জিনিসটা এখন দেখি কি হয়েছে। এই যে এইটা ধরো আমাদের এ বি রেখাটা, এই এতটুকু। তো এখানে এ আছে, এটা স্থানাঙ্ক দেওয়া আছে -2,4,
ফোর, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 4, -5, আর সি স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে এক্স, ওয়াই। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা জিনিস হলো এখানে আমরা কিন্তু অলরেডি অনুপাতটা জানি। দেখো এ বি এর অনুপাত কত? 3। আর বি সি এর অনুপাত কত বলো তো? বি সি এর অনুপাত হচ্ছে 1, বি সি এর অনুপাত 1। আচ্ছা, এখন আমাকে তোমরা বলো, এটাকে আমরা চাইলে বহির্বিভক্তি, অন্তর্বিভক্তি যে কোনো একটাতে করতে পারি, বাট যেটা দিয়ে করি না কেন টাইম বেশি লাগবে। তার থেকে ভালো আমরা যে ওই যে একটা শর্টকাট শিখছিলাম ওইটা অ্যাপ্লাই করি। সেটা কীরকম দেখো, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা খেয়াল করো। দেখো এখানে এক্স অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে? -2 থেকে 4-এ গেছে। তার মানে ডেল এক্স সমান কত? 4 - -2 6। তো এটা কি বাড়তেছে? ডেল এক্স এর ভ্যালু কি বাড়তেছে। আবার দেখো ডেল ওয়াই সমান কি হচ্ছে? ডেল ওয়াই সমান কি হচ্ছে? -5 - 4, তার মানে কত? -9। সো -9কে আমরা +9 লিখলাম, বাট এটাকে আমরা ধরতেছি কি এটা কমতেছে। ঠিক আছে, -9কে আমরা +9 লিখে ধরলাম এটা কি কমতেছে। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো যে এই যে 6 একক এক্স অক্ষ বরাবর বাড়ছে, এটা কত অনুপাতের জন্য? 3 অনুপাতের জন্য না? তাহলে 1 অনুপাতের জন্য কতটুকু বাড়বে? 6কে 3 দ্বারা ভাগ করো, 2। আবার দেখো এই যে অয় অক্ষ বরাবর কি 9 একক কমছে, কত অনুপাতের জন্য? 3 অনুপাতের জন্য না? তার মানে 1 অনুপাতের জন্য কতটুকু কমবে? 3। তার মানে এই যে আমরা পয়েন্টটা পাইছি, এটার সাথে এক্স অক্ষ বরাবর কি করবো? আমরা 2 একক বাড়াবো, আর অয় অক্ষ বরাবর কি 3 একক কমাবো। তাইলে কি আমরা এই পয়েন্টটা পাবো না? তাহলে কিন্তু আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। সো সো আমাদের এই যে সি যে পয়েন্টটা ছিল সেটা কি হবে দেখো তো। সি কি হবে বলো তো? এই 4-এর সাথে 2 যোগ হবে, ফলে পাবো কত? 6। আবার এই যে -5-এর সাথে কি আবার 3 বিয়োগ হবে, ফলে -5 - 3 সমান কি পাওয়া যাবে? -8। ঠিক আছে, সো এই যে 6, -8 এটাই কি বলতো আমাদের সি বিন্দুটা। এটাই হচ্ছে আমাদের সি বিন্দুটা, এই যে সি নাম্বার। ঠিক আছে, 6, -8। সো কী করছি আমরা? প্রথমে এই যে এখান থেকে অনুপাতটা বের করছি, বের করার পর কি ডেল এক্স ডেল ওয়াই বের করছি, প্রতি 1 অনুপাতের জন্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা বের করছি, তারপর কি এখানে জাস্ট যোগ বিয়োগ করছি। ঠিক আছে, যোগ বিয়োগটা কীভাবে করলাম? এক্স অক্ষ বরাবর বাড়তেছে, যে কারণে প্রতি 1 অনুপাতের জন্য 2 একক বাড়তেছে, ওটা যোগ করছি। আবার অক্ষ বরাবর কমতেছে, এই জন্য কী করছি? প্রতি 1 অনুপাতের জন্য 3 একক কমতেছে, এটা বিয়োগ করে দিচ্ছি। -5 থেকে -3 বিয়োগ করলে -8 থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে। দেখো এখন হচ্ছে আমরা ভরকেন্দ্র শিখব। ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ভরকেন্দ্র। এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। তো ভরকেন্দ্র ধরো এই যে এ, আর এই যে এটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, তো এই জিটা কি করছে বলো তো? এডি রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। জি এডি রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। এই এতটুকু হচ্ছে 2 আর এতটুকু হচ্ছে 1। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ভরকেন্দ্রটা কিভাবে বের করা হয়? তো এই যে ত্রিভুজের 3টে শীর্ষ দেওয়া আছে না, এ বি সি। ঠিক আছে, তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক ধরো আমরা ধরে নিচ্ছি জি এক্স ওয়াই। ঠিক আছে, তো এই স্থানাঙ্কটা বের করতে হয় এভাবে। এখানে এক্স সমান x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, আর y সমান y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটাই হচ্ছে ভরকেন্দ্রের ভুজার কোটি বের করার নিয়ম। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো একটা এবি রেখা দিছে, ax1 y1 এরকম একটা রেখা, আবার এখানে আছে বি x2 y2 দিয়ে যদি বলে এদের মধ্যবিন্দু বের করো, তো এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক হয় এরকম x1 + x2 ডিভাইডেড বাই 2, y1 + y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো? মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দু। দেখো এই প্রশ্নে কি বলছে? একটা ত্রিভুজের এই যে 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে আর এর ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তো তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা কেমনে বের করবো বলো তো? আমরা ধরে নিচ্ছি তৃতীয় শীর্ষবিন্দু x, y। ঠিক আছে, তাহলে এই যে ভরকেন্দ্রের 6টা আছে এটা সমান কি বলতো? 6 সমান এরকম না, নিচে 3 উপরে হচ্ছে 2
প্লাস 6 প্লাস এক্স, তাই তো? এখন এই যে এটাকে এই পাশে পাঠা দাও, তাহলে 3 6 18 ইজ ইকুয়াল টু 8 প্লাস এক্স। এখন তোমরা 8টাকে সমানের এই পাশে পাঠাও, সো এক্স ইজ ইকুয়াল টু কী হবে? 18 মাইনাস 8 সমান 10, ঠিক আছে? তার মানে এক্স এর ভ্যালু আসতেছে 10। সো আমার এই দুটো অপশন তো অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেছে, সো এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। তার মানে আমার ওয়াই এর ভ্যালু বের করা লাগবে। তো দেখো তো এখানে ওয়াই এর ভ্যালু কত? 4 না? সো এই 4টা সমান তাহলে কি লেখা যাবে বলো তো? এই 4টা সমান কি লেখা যাবে? এই 4টা সমান লেখা যাবে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 7 প্লাস 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3। এই 3কে এই পাশে পাঠাও, তাহলে কি হয়? 3 4 12, ঠিক আছে? বা আমরা লিখতে পারবো 12 ইজ ইকুয়াল টু 8 প্লাস ওয়াই, বা ওয়াই সমান লেখা যাবে 12 থেকে 8 বাদ দিলে থাকে 4 বা 4। সো এখান থেকে আমরা অ্যান্সার পাইলাম বি নাম্বার। কী করছি দেখো তো, ভর কেন্দ্রটা দেওয়া আছে, আমরা কি জানি? দ্বিতীয় শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র বের করা যায় কীভাবে? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কি? ভর কেন্দ্রের ভুজ। আবার y1 প্লাস y2 প্লাস y3 সমান কি বলতো? ভর কেন্দ্রের কোটি। তো এইভাবেই হচ্ছে আমরা কি তৃতীয় শীর্ষবিন্দুটা বের করে ফেলছি। তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কীভাবে বের করা হয়? তো এটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। আমরা কি করি? প্রথমে 3টা বিন্দু স্থাপন করি, পরে একটা করে ওয়ান ভরসায় এই নির্ণায়কটা সলভ করলে কি করতে পারি বলতো? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে এরকম, হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 y1। আমরা চাইলে এই পদ্ধতিতেও সলভ করতে পারি, ঠিক আছে? তো এই যে 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই দুইভাবেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। আবার ধরো তোমাকে পরিসীমা দিছে, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য দিছে, 3টা বাহুর দৈর্ঘ্য দিছে। তো সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা বের করি এইভাবে। সেটা হচ্ছে আমরা ধরে নিই এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ তোমার 3টা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এস, অর্ধ পরিসীমা। এর সামনে একটা রুট দিতে হয়, এরপর এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, অর্থাৎ অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুকে বাদ দিতে হয়। সো এটার একটা। আবার ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো তোমাকে দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দিছে আর তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে দিছে। সেই ক্ষেত্রে তোমরা ক্ষেত্রফলটা এভাবে বের করবা, হাফ এ বি সাইন সি। এখানে এ আর বি হচ্ছে সন্নিহিত বাহু দুটার দৈর্ঘ্য, আর সি হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণটা, ঠিক আছে? আচ্ছা, আমরা বেসিক্যালি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই সূত্রটা ইউজ করব। কেন ইউজ করব? যে ধরো যদি এই ত্রিভুজের কোনো একটা বিন্দু 0,0 হয়, তাহলে এখানে কি আমরা 0,0 বসাইতে পারবো। ফলে এই নির্ণায়কের মানটা কেমনে বের করা যাবে বলতো? শুধুমাত্র এই যে ওয়ান বরাবর বিস্তার করলে কি হবে বলতো? এই নির্ণায়কের মানটা বের হয়ে চলে আসবে। এখন কথা হলো যে সবগুলোতে তো 0,0 নাও থাকতে পারে, সবগুলোতে তো 0,0 নাও থাকতে পারে। যদি 0,0 না থাকে তাহলে কি হবে? 0,0 যদি না থাকে তাহলে আমরা এগুলোকে আরামসে 0,0 বানাইতে পারবো। তো এখন ধরো 0,0 এখানে চলে আসছে, তাহলে ক্ষেত্রফলটা কীরকম হবে? ক্ষেত্রফলটা দেখো কীরকম হয়। এই যে এখানে হাফ গুণন x1 y1 x2 y2 সমান দিলে আমরা লিখতে পারবো হাফ গুণন x1 y2 মাইনাস x2 y1। ওকে, সো এই জিনিসটাকে আমরা চাইলে দেখো এইভাবে কল্পনা করি। একটা বিন্দু কি ছিল? x1 y1, আর একটা কি x2 y2, ঠিক আছে? তার মানে আমরা কি কাজ করছি বলো তো? হাফ গুণন মোড অফ দূরে গুণন দূরে মাইনাস কাছে গুণন কাছে, ঠিক আছে? তার মানে x1 y2 মাইনাস y1 x2, ঠিক আছে? আচ্ছা, তো এইবার দেখো আমরা কিভাবে জিরোতে আনতে পারি। তো ধরো তোমার কাছে প্রথমে একটা বিন্দু ছিল, সেটা হচ্ছে x1 y1। তো তুমি এটাকে কি কান ধরে টাই না 0,0 বানায় ফেললা। এখন কথা হলো তুমি কি করছো? এই বিন্দু থেকে ভুজ থেকে x1 বাদ দিছো, আবার কোটি থেকে কি y1 বাদ দিছো, ঠিক আছে? তাহলে এখন
তুমি যদি একটা বিন্দুর সাথে এরকম দুর্ব্যবহার করতে পারো, তোমার বাকি সবগুলো বিন্দুর সাথে একই কাজ করতে হবে, বাকি সবগুলো বিন্দুর সাথে একই কাজ করতে হবে। তো ব্যাপারটা দেখো ইজিলি বুঝাচ্ছি। ধরো তোমার কাছে প্রথম বিন্দুটা ছিল 2,1, প্রথম বিন্দুটা ছিল 2,1, আর পরে দুটো বিন্দু আছে, ধরো একটা আছে 5,6, একটা আছে ধরো 4,2, ঠিক আছে 4,2। তো এরকম তিনটা বিন্দু তোমার কাছে দেওয়া আছে। তুমি কি করছো, এই যে 2,1 যেটা আছে সেটাকে 0,0 বানায় ফেলছো, 0,0 বানায় ফেলছো। এই তিনটা কিন্তু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, কল্পনা করো। ওকে, আচ্ছা, তো তুমি কি করছো দেখো তো, এখানে ভুজ থেকে 2 বাদ দিচ্ছ, কোটি থেকে 1 বাদ দিচ্ছ। তাহলে এখানেও কি করতে হবে বলতো, ভুজ থেকে 2 বাদ দিতে হবে। তো ভুজ থেকে তুমি যদি 2 বাদ দাও, ভুজ থেকে যদি 2 বাদ দাও, তাহলে 5 থেকে 2 বাদ দাও, কত থাকে 3। আর কোটি থেকে কত 1 বাদ দাও, 6 থেকে 1 বাদ দিলে কত থাকে বলো তো, 5 থাকে, ঠিক আছে। আবার একই কাজ এইখানেও করতে হবে। দেখো প্রথমটাতে ভুজ থেকে 2 বাদ দিচ্ছিলাম, তার মানে এখানে 4 থেকে 2 বাদ দাও, কত থাকে 2। আবার কোটি থেকে 1, এখান থেকে 1 বাদ দাও, কত থাকে 1। এই যে তিনটা বিন্দু পাইলা, এই তিনটা বিন্দু হচ্ছে এই তিনটা বিন্দু বিশিষ্ট যে একটা ত্রিভুজ ছিল তার অনুরূপ ত্রিভুজের শীর্ষ, ঠিক আছে, তার অনুরূপ ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। এখানে কি ঘটনা ঘটছে, এই যে উপরের তিনটা বিন্দু দিয়ে তুমি এই ত্রিভুজটা পাইছিলা, আর পরবর্তী যে তুমি তিনটা বিন্দু নিছো এটা দিয়ে এই ত্রিভুজটা পাবো, ঠিক আছে। দেখো দুইটা ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল সেমই আছে, বাট জাস্ট অবস্থানটা চেঞ্জ করছে। তোমার থেকে তো অবস্থান চায়নি, তোমার থেকে চাইছে কি বলতো, ক্ষেত্রফল। তোমার থেকে ক্ষেত্রফল চাইছে, সো এটাও যা এটাও তা। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে দেখো এখানে অলরেডি কিন্তু একটা 0,0 দিয়ে দিছে। এই প্রশ্নের দিকে তাকাও, একটা 0,0 দিয়ে দিছে, সো তোমার ঝামেলা নাই। তোমার কাজ করতে হবে কি বলতো, এই যে এই দুইটা বিন্দু নিয়ে, এই দুইটা বিন্দু নিয়ে। তো একটা যদি 0,0 দেয়, আমাদের জন্য ক্ষেত্রফল বের করা খুব ইজি। আমরা কি লিখবো বলতো, হাফ মোড অফ x1 y2 মাইনাস x2 y1, এটা হচ্ছে ফর্মুলা। দূরে গুণন দূরে মাইনাস কাছে গুণন কাছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দূরে গুণন দূরে কাছে গুণন কাছে, তো আমরা লিখতে পারবো দেখো হাফ ইন্টু কি লেখা যায় দেখো তো, 3 গুণন মাইনাস 5 কত হয় -15, এটা মাইনাস দাও, 3 3 9। এইখান থেকে লেখা যাবে হাফ মাইনাস এখানে কত 24, তো মোটটা মাইনাসকে খেয়ে দিবে, থাকবে কত হাফ গুণন 24 ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 12। তো এই প্রশ্নে কি বলছে দেখো, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিচ্ছে, ঠিক আছে। এই যে একটা -5,1 4,5 7,-4 দিয়ে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো এখানে কিন্তু একটা বিন্দু 0,0 না, তো আমার কাজ কি, যে কোনো একটাকে 0,0 বানানো। ওকে, তো আমরা প্রথমটাকে যদি 0,0 বানাই তাহলে কি করতেছি দেখো তো, এটাকে আমরা 0,0 বানাবো, ঠিক আছে। এই বিন্দুটাকে 0,0 বানাবো, দেখো 0,0 বানাইলাম। তাহলে কি করছে এখানে -5 ছিল, -5কে 0 বানাইছি, তার মানে 5 যোগ করছি, 5 যোগ করছি, তার মানে এখানে কি করছি +5 করছি, ঠিক আছে। আর এইখানে কি করছি দেখো তো, 1 ছিল 0 বানাইছি, তার মানে এখানে করছি -1, ঠিক আছে। এই কাজটা এখন আমার প্রত্যেকটা বিন্দুর সাথে করতে হবে। এখন এই দেখো 4,5 যে বিন্দুটা আছে, তাহলে এটা কিরকম হবে, এক্স এর সাথে কি যোগ হচ্ছে বলো তো, 5 যোগ হচ্ছে, তার মানে 4 কত হবে 9, 4 হবে 9। আর 5 থেকে 1 বাদ যাবে, 5 থেকে যদি 1 বাদ যায় থাকবে কত 4। এইবার এই বিন্দুর সাথে তাহলে কি হবে দেখো তো, 7-এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে 7 আর 5 হবে 12, আর -4 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে -4 -1 কত হবে -5। তো এখন ক্ষেত্রফলটা কি হবে বলো তো, হাফ গুণন একটা মডুলাস দিয়ে নিলাম। এবার কি বলতো, এই যে দূরের দুইটা গুণ করতে হবে, তার মানে কত 5 9 45, সামনে একটা মাইনাস চলে আসবে, একটা বিয়োগ অটোমেটিক চলে আসবে, আসার পর এই যে কাছের দুইটা গুণ করতে হবে। কাছের দুইটা মানে কত বলতো, 4 12 48, ঠিক আছে, 4 12 48। সো এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, -45 আর -48 যোগ করলে কত হয়, যোগ করলে কত হয় হাফ গুণন -8 আর 5 13 3, হাতে থাকে 1, 4 দিলাম এখানে 9, ঠিক আছে এইটা। তো এখন মডুলাসটা যদি উঠায় দেই তাহলে কি হবে বলো তো, মাইনাসটা চলে যাবে, থাকবে হচ্ছে 93/2, যেটা সমান আমরা লিখতে পারবো 46 1/2, ঠিক আছে 46 1/2। তো কোথায় আছে এটা দেখো তো, এই যে বি নাম্বারটাতে। ওকে, তো এই প্রশ্নের দিকে তাকাও, এখানে এবিসি একটা ত্রিভুজ যার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ
বি আর হচ্ছে সি, এবং বলে দিছে এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 44, ঠিক আছে। এখন আমাদের এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে। এক্সটা কোথায় আছে দেখো তো, এই যে এইখানে আছে। আচ্ছা, তো আমরা একটা জিনিস শিখছি না, যে একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলে, ওইখানে যদি তিনটা শীর্ষ দেওয়া থাকে, তাইলে তিনটার মধ্যে আমরা কি করব বলতো, একটা 0,0 বা মূল বিন্দু খুঁজে নিব। যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে কি যে কোনো একটাকে বানাই নিব। হ্যাঁ, তবে যে কোনো একটাকে বানাবো না, আমরা প্রথমটা অথবা শেষটাকে বানাবো, ঠিক আছে। মাঝখানেরটা বানাইলে চিহ্নের একটা ঝামেলা হয়, তো আমরা কি করব, প্রথমটা অথবা শেষটাকে বানাবো। ওকে, তো আমরা চাইলে কি বলতো, প্রথমটাকেও 0,0 বানাতে পারি, শেষেরটাকেও 0,0 বানাতে পারি। বাট এখানে একটা এক্স আছে, তো এই জন্য আমরা এটাকেই 0,0 বানাইলাম। তো এটাকে যদি আমরা 0,0 বানাই, তাহলে কি হইলো দেখো তো, -5 ছিল, 0 হয়েছে, তার মানে কি 5 যোগ করছি। -8 ছিল, 0 হয়েছে, তার মানে কি 8 যোগ করছি, ঠিক আছে। তাইলে এটার সাথেও তাই করতে হবে, এটার সাথেও কি তাই করতে হবে। তো এটা কি হবে বলো তো, 5 যোগ করো 8 হবে, আবার কত বলো তো, 8 যোগ করো 17 হবে, ঠিক আছে। আবার এতে দেখো এখানে কি হচ্ছে, 5 যোগ করো তাহলে কত হবে 8, আবার 8 যোগ করো এক্স এর সাথে, তাহলে 8 প্লাস এক্স, ঠিক আছে। আবার এতে কি হবে বলো তো, 3-এর সাথে 5 যোগ হবে, 3-এর সাথে যদি 5 যোগ করি 8 হবে, আবার এক্স এর সাথে কত যোগ হবে, 8 যোগ হবে, সো এক্স প্লাস 8, ঠিক আছে। এখন আমরা ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল কেমনে বের করি, হাফ গুণন মডুলাস অফ এই যে দূরেরটা গুণন দূরেরটা, তার মানে 8 গুণন 17, 8 গুণন 17, 17। এরপর একটা মাইনাস দাও, তারপর কাছেরটা গুণন কাছেরটা। সো আমরা লিখতে পারবো 8 গুণন এক্স প্লাস 8, ঠিক আছে, এক্স প্লাস 8। এটা সমান কত দেওয়া আছে বলো তো, 44, 44। তো এর পরের লাইনে আমরা একটা বা দিলাম, দেওয়ার পর লিখলাম হাফ গুণন, এখানে আছে 8, দেখো দুইটাতেই 8 আছে, এখানে 8 আছে এখানে 8 আছে, আমরা চাইলে 8টা কমন নিতে পারবো। 8 কমন নিলে এখানে থাকতেছে কি অবশিষ্ট দেখো তো, 17 মাইনাস এক্স মাইনাস 8, ঠিক আছে। এটা সমান 44। এইবার দেখো এই 8 আর হাফে কাটাকাটি করে কত হয়, 4 হয়। এখানে একটা ব্র্যাকেট দাও, 17 থেকে 8 বাদ দিলে কত থাকে, 17 থেকে 8 বাদ দিলে থাকে 9 মাইনাস এক্স, এটা সমান কত 44, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার একটা বা দাও, দেওয়ার পর এই যে 4টাকে ওই পাশে পাঠিয়ে দাও, 4 এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে নাকি। তার মানে 9 মাইনাস এক্স সমান, এটাকে তুমি ভাগ করো কত হয়, 44কে 4 দ্বারা ভাগ করে থাকে 11, 44কে 4 দ্বারা ভাগ করে থাকে 11। এখানে এখন লেখো এই যে 11 এই পাশে এক্স ওই পাশে, তার মানে 9 মাইনাস 11 ইজ ইকুয়াল টু এক্স, বা এক্স এর ভ্যালু পাইলা হচ্ছে -2, এক্স এর ভ্যালু পাইলা হচ্ছে -2। কোথায় আছে দেখো তো, এই যে সি নাম্বারে, ঠিক আছে। তো এইখানে আমরা কি করলাম দেখো, এখানে 3টা বিন্দু দেওয়া ছিল, যার মধ্যে একটা বিন্দুর কোটি আননোন ছিল। আবার এখানে কি দেখো তো, একটা ক্ষেত্রফল দেওয়া ছিল, ঠিক আছে। তো আমরা কি করছি, এই যে 3টা বিন্দু ছিল এদের মধ্যে একটাকে 0,0 বানাইছি, ওই অনুযায়ী বাকি দুটাকে চেঞ্জ করছি। চেঞ্জ করার পর কি ক্ষেত্রফল, মানে একটা বিন্দু 0,0 হইলে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে ওইটাতে বসাই দিয়ে ইকুয়েশনটা প্লট করে এক্স এর মানটা বের করে ফেলছি, ঠিক আছে। তো এইখানে দেখো এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি একটা ত্রিভুজ। এইবার দেখো এই এ বি এর মধ্যবিন্দু কি এফ, বি সি এর ডি, আর এ সি এর হচ্ছে ই। এই মধ্যবিন্দুগুলোকে শীর্ষ ধরে এই যে ছোট ত্রিভুজটা পাইলা, ঠিক আছে, এই যে ছোট ত্রিভুজটা পাইলা, এটার ক্ষেত্রফল হচ্ছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 তো আমরা লিখতে পারবো ক্ষেত্রফল অফ ডি ই এফ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল অফ এ বি সি ডিভাইডেড বাই 4, বা ক্ষেত্রফল অফ এ বি সি ইজ ইকুয়াল টু 4 ডি ই এফ, ঠিক আছে। এইটা হচ্ছে মনে রাখবা, এটা হচ্ছে মনে রাখবা। আচ্ছা, তো এই প্রশ্নে কি বলছে দেখো তো, এই যে 3টা বিন্দু দিছে, 3টা বিন্দু দিয়ে বলছে এরা কি এ বি সি ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দু। এবার আমাদের থেকে চাইছে কি দেখো তো, এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে ঘটনাটা কি ঘটছে, এই যে এইটা যদি এ বি সি ত্রিভুজ হয়, এটা যদি এ বি সি ত্রিভুজ হয়, আমাদের যে 3টা বিন্দু দেওয়া আছে, একটা এইখানে আছে, একটা এইখানে আছে, আর একটা এইখানে আছে,
তো এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাদের কি প্রথমে কি করতে হবে বলো তো, বের করতে হবে। এই যে এইটার ক্ষেত্রফল প্রথমে আমাদেরকে বের করতে হবে। তো এটা যদি আমরা বের করতে পারি, এটার সাথে 4 গুণ করলে কি পাওয়া যাবে বলো তো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো আমরা কি করব, এই যে 3টা মধ্যবিন্দু দেওয়া আছে এদেরকে শীর্ষ ধরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো এই জন্য কি করব বলো তো, প্রথমে আমরা এটাকে 0,0 বানায় নিব। তো এটাকে যদি আমরা 0,0 বানায় নেই, তাহলে কি করছি দেখো তো, এক্স থেকে 1 বাদ দিছি, ওয়াই থেকে 2 বাদ দিছি। তাহলে আমার এই বিন্দুটা কি হবে বলো তো, এক্স থেকে 1 বাদ যাবে, এক্স থেকে যদি 1 বাদ যায় 3 থাকবে, ওয়াই থেকে কত বাদ যাবে 2 বাদ যাবে, থাকবে কত বলো তো 2। আবার এই বিন্দুটা কি হবে বলো তো, এক্স থেকে 1 বাদ গেলে থাকবে 1, ওয়াই থেকে 2 বাদ গেলে থাকবে 6। তো পরবর্তীতে আমরা বিন্দুগুলো পাইলাম এরকম। তো এখন ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি বলো তো, হাফ গুণন মডুলাস অফ এই যে দূরেরটা গুণন দূরেরটা। তার মানে 3 গুণন 6 কত হয়, 3 6 18 মাইনাস কাছেরটা গুণন কাছেরটা, তাইলে 2 1 কে 2। তো এখান থেকে পাবো কত, 16, 16কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 8, 16কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 8। তো এই যে ছোট্ট ত্রিভুজটা ছিল এটার ক্ষেত্রফল কত পাইলাম বলো তো, 8। তাইলে বড় মানে এই যে বড় ক্ষেত্রফল অফ এবিসি সমান কত পাবো বলো তো, 4 গুণন 8 সমান সমান 32 বর্গ একক। ঠিক আছে, এটা সমান পাবো 32 বর্গ একক। আচ্ছা, তো আমাদের এখনকার টপিকটা হচ্ছে কি বলতো, পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণটা আসলে কি, ধরো আমাদের একটা সমীকরণে একাধিক চলক থাকতে পারে। তো এই সবগুলা চলককে আমরা কি করি, যদি একটা চলকের মাধ্যমে প্রকাশ করি, পরবর্তীতে সমীকরণটা যেরকম হয় ওইটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। আচ্ছা, তো দেখো এই কোশ্চেনে কি বলছে, টি পরিবর্তনশীল হলে এই যে 2t + 1 আর 5t - 3 বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, তো এখন আমাকে তুমি বলো, এটা একটা বিন্দুর মতো না, এই জিনিসটা, এই জিনিসটা পুরাটা কি একটা বিন্দুর মতো না? তো এটা সমান আমরা বলতে পারবো এক্স, আর এটা সমান আমরা বলতে পারবো ওয়াই। তো এক্স সমান কি আসতেছে বলো তো, এক্স সমান আসতেছে 2t + 1, 2t + 1। সো এটাকে আমরা লিখতে পারবো 2t = x - 1 বা t = x - 1 / 2। ঠিক আছে, এখন এখন এই পাশে আসো, দেখো y সমান কি 5t - 3। তো t এর মান তো আমরা এখানে পাইছি, এটা আমরা এখানে কি করবো বলো তো, ইনপুট করব। ইনপুট করলে কি পাওয়া যায় দেখো তো, বা y সমান এখানে 5 গুণন t এর মান পাইছি x - 1 / 2, এর সাথে মাইনাস আছে 3। তো এখন হিসাব নিকাশ করো, দেখো কি হয়, y = আসতেছে কত, 5x - 5 / 2 - 3। এইবার এইখানে লসাগু করো, লসাগু করলে 2 থাকতেছে, এখানে থাকতেছে 5x - 5 - 6, দুইটা এই পাশে পার করে দাও, হবে হচ্ছে 2y = 5x - 11, 5x - 11। বা আমরা চাইলে লিখতে পারবো 5x - 2y - 11 = 0। তো এই যে এইটা পাইলাম, এইটা হলো আমাদের এই যে সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা কি করলাম বলো তো, এই যে টিটা ছিল পরিবর্তনশীল, এর মান বের করলাম কার মাধ্যমে বলো তো, এক্স এর মাধ্যমে। তারপর ওয়াই সমান যেটা ছিল ওইখানে যে একটা টি ছিল, ওইখানে এই টি এর মানটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর একটা সুন্দর ইকুয়েশন বের করে নিয়ে আসলাম। তো দেখো এই যে এইরকম জিনিসপত্র যদি থাকে, অর্থাৎ পরামিতিক সমীকরণে ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে, সেই ক্ষেত্রে কি করবা, কয়েকটা জাতীয় জিনিস মনে রাখবা। এক হচ্ছে sin² θ প্লাস cos² θ, এটা সমান 1। আর একটা হচ্ছে sec² θ মাইনাস tan² θ সমান 1। আর লাস্টেরটা হচ্ছে cosec² θ মাইনাস cot² θ সমান 1। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবা, তাহলে হয়ে যাবে। দেখো এই যে প্রথমটাতে দেখো সেক দেওয়া আছে, এখানে ট্যান দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে হচ্ছে এইটা। ঠিক আছে, তো তোমরা ধরে নাও কি বলো তো, sec² θ মাইনাস tan² θ কি সমান 1। তো এইখানে x সমান কি দেওয়া আছে দেখো তো, x সমান দেওয়া আছে 3 sec θ, বা sec θ সমান কি x/3। আবার y সমান কি দেওয়া আছে 2 tan θ,
বা ট্যান থিটা সমান কি বলো তো? ট্যান থিটা সমান y/2। এখন তুমি কি জানো? sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তার মানে কি লিখতে পারবো বলো তো? এই যে সেকের জায়গায় এটা লেখা যাবে না? x/3 হোল স্কয়ার মাইনাস ট্যানের জায়গায় এটা y/2 হোল স্কয়ার সমান সমান 1। চাইলে এইভাবে লিখতে পারবা x²/3² মাইনাস y²/2² সমান 1, যেটা একটা অধিবৃত্তের সমীকরণ। যখন কনিক্স পড়বা তখন এটা বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখো x সমান কি দেওয়া আছে? 2 cos θ প্লাস 1, বা লিখতে পারবা কি বলো তো? x মাইনাস 1 সমান 2 cos θ, বা cos θ সমান কি লেখা যায়? x মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ওকে। আবার দেখো এখানে কি দেওয়া আছে? y সমান দেওয়া আছে sin θ প্লাস 2, y সমান দেওয়া আছে sin θ প্লাস 2, বা sin θ সমান কি লেখা যায়? y মাইনাস 2, ওকে। তো এখন কি করব বলো তো? cos θ এর ভ্যালু জানি, sin θ এর ভ্যালু জানি। আমরা কি শিখছি বলো তো? cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান কত? 1। cos θ এর ভ্যালু কত পাইছি? দেখো তো, x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। সো আমরা এখানে লিখতে পারবো x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এর সাথে sin θ এর ভ্যালু কি পেলাম দেখো তো? y মাইনাস 2। সো এখানে আমরা লিখতে পারবো y মাইনাস 2 হোল স্কয়ার, এটা সমান 1, বা এটা সমান আমরা লিখতে পারি x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 সমান সমান 1। এটা একটা উপবৃত্তের সমীকরণ। যখন আমরা কনিক্স পড়বো তখন এই জিনিসটার সাথে পরিচিত হব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা এটাও করছি। এই 2 নাম্বারটা 3 নাম্বারটা একই, ঠিক আছে? 2 নাম্বারটা 3 নাম্বারটা একই, কাছাকাছি। এটা তোমরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। তো এই প্রশ্নে কি বলছে দেখো তো? টি এর সকল বাস্তব মানের জন্য একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলতেছে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ বের করো, ওকে। তো এখন কথা হলো, এটা যদি একটা বিন্দুর স্থানাঙ্ক হয় তাহলে এটা কি বলো তো? এটা সমান x আর এটা সমান কি বলো তো? y, ওকে। তো আমরা এটা আগে লিখে নিব, দেখো। সো আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার আর y ইজ ইকুয়াল টু 2at। তো এখন আমাদের কাজ হইলো টি এর মানটা বের করা x আর y এর মাধ্যমে। আমরা চাইলে এখান থেকেও করতে পারবো, চাইলে এখান থেকেও করতে পারবো, বাট এখানে দেখো টি এর উপর একটা স্কোয়ার আছে। সো এইখান থেকে টি এর মানটা বের করা তুলনামূলকভাবে বেশি কঠিন। সো আমরা এখান থেকে বের করবো, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা টি এর মান বের করি তাহলে আমরা লিখতে পারবো টি ইজ ইকুয়াল টু y/2a। তো এখন আমাদের কাজ হলো এই যে টি এর মানটা পাইলাম এটা এখানে ইনপুট করা। তো ওইখানে যদি আমরা ইনপুট করতে চাই তাহলে কি করব বলো তো? x ইজ ইকুয়াল টু এ তো আসছেই, এখানে টি এর জায়গায় y ডিভাইডেড বাই 2a লিখলাম, এর উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইবার আমরা কি করব বলো তো? এই যে টি এর মান পাইলাম এটাকে এইখানে ইনপুট করব। তো এখানে যদি আমরা ইনপুট করতে চাই তাহলে আমরা কি লিখবো দেখো তো? x ইজ ইকুয়াল টু a গুণন টি এর জায়গায় এটা বসবে, সো y ডিভাইডেড বাই 2a এর উপর একটা হোল স্কয়ার, বা x ইজ ইকুয়াল টু a গুণন y স্কয়ার ডিভাইডেড বাই 4a স্কয়ার, বা x ইজ ইকুয়াল টু y স্কয়ার ডিভাইডেড বাই একটাই ক্যান্সেল হবে, থাকবে 4a, বা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, ঠিক আছে? তার মানে আমাদের সঞ্চারপথের সমীকরণটা আসলো y স্কয়ার সমান 4ax। কোথায় আছে দেখো তো? এই যে বি নাম্বারে। এখানে আমরা কি করলাম দেখো তো? এই যে স্থানাঙ্কটা দেওয়া আছে এটাকে x, এর সাথে তুলনা করছি, তারপর টিকে y এর মাধ্যমে প্রকাশ করছি, করার পর x সমান এটি স্কয়ার এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পর হিসাব নিকাশ করার পর সঞ্চারপথের সমীকরণটা পেয়ে গেছি, ঠিক আছে? তো সরলরেখার প্রথম ক্লাসটা এখানেই শেষ। আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে কি বলো তো? বেশি বেশি প্র্যাকটিস করা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।